আপনি লাইট ফেলছেন না ঠিক করে, কি দেখছেন? চলুন। ভয়ে আরিয়াকে দেখে নিভানের মায়া হলো। সেই মায়া থেকে এক দুষ্ট বুদ্ধি মাথা চাড়া দিয়ে উঠল। হাঁটতে হাঁটতে পাশে ফুলের টবের উপরে পড়ে থাকা চেরির ছোট একটা বল দেখে সেটা হাতে নিয়ে আচমকাই অগোচরে নিচতলায় ছুঁড়ে মারল সে। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঘরটায় তুমুল শব্দ তুলে ঢপ খেতে লাগলো বলটি। ব্যাপারটা এতটাই আচানক ঘটল যে আরিয়া ভয়ে আকাশ পাতাল এক করে চেঁচিয়ে উঠল। হুট করে নিভানকে ঝাপটে ধরে চেঁচাতে লাগলো। ভূত ভূত ভূত! আরিয়ার চিৎকার শুনে নিভান হো হো করে হেসে উঠল। সারা ঘরে ঝংকার তুলল সে হাসি, কিন্তু আরিয়ার চিৎকার থামল না। সে সমান তালে চেঁচিয়ে গেল ভূত ভূত করে। সে স্পষ্ট শুনেছে কিছু একটা নিচে দিয়ে হেঁটে যাচ্ছে। তার মনেও হচ্ছিল কিছু একটা বসেছিল সোফায়, তাদের দেখে হেঁটে অন্যদিকে চলে গেছে। সারা রাত আইতুল কুরসি ফুল সাউন্ডে ছেড়ে বসে রইল আরিয়া। নিভান বুঝালো ওটা কিছু ছিল না, বল ছিল একটা। কিন্তু আরিয়ার দৃঢ় বিশ্বাস অবশ্যই ছিল কিছু একটা ওখানে। এমনকি ঘুমানোর সময় নিভানের কাছ ঘেঁষে ঘুমালো। আরিয়াকে এত কাছ থেকে দেখে নিভানের মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে যাবে। মিষ্টি একটা সুগন্ধ আরিয়ার গা থেকে ভেসে আসছিল। সেই গন্ধ বাড়ি খাচ্ছিল নিভানের নাকে। সবচেয়ে ভয়ানক সময় পার করলো যখন ঘুমের মাঝে আরিয়া হাত পা নিভানের গায়ে তুলে তাকে জড়িয়ে ধরল। আলুথালু চুলে মুখ গুছল নিভানের বুকে। নিভানের তীব্র ইচ্ছে জাগছিল আরিয়ার এই আলুথালু মুখটা নিজের আয়ত্তে নিয়ে নিতে। সমস্যা কি এতে? তারই তো স্ত্রী। কিন্তু সে নিজেকে আটকালো। আরিয়া যদি নিজে থেকে তার কাছে না আসে সে কখনোই আরিয়ার উপর অধিকার ফলাবে না। আরিয়ার উপরও ভীষণ রাগ হলো। কি সুন্দর নিভানের ঘুম হারাম করে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সারা রাত নিভানের ঘুম হলো না। ভোর ভোর ঘুম ভাঙতেই নিজেকে নিভানের বুকে দেখে আটকে উঠে বসলো আরিয়া। লজ্জাও পেল খুব। নিভান ঘুমোচ্ছে দেখে অতি সন্তর্পণে সে উঠে গেল বিছানা থেকে। আরিয়া উঠে যেতেই নিভান দীর্ঘশ্বাস ফেলে কোল বালিশ জড়িয়ে মুখ গুছল তাতে। এবার একটু সে শান্তিতে ঘুমোতে পারবে। কি কপাল তার! বউ থাকলেও তার এই কোল বালিশ জড়িয়ে ঘুমাতে হচ্ছে। বেলা 12টায় আলিয়া এলো নাস্তা বানাতে। গতকাল সব খাবার বাইরে থেকে অর্ডার করে এনে খেয়েছে। আজ ঘরে বানানো উচিত। রুটি বানানোর জন্য আটা খুঁজতে গিয়ে পড়ল বিপদে। আটা খুঁজে পেল না, আটার বয়াম খালি। কল দিল ফাতেমা বেগমকে। ফাতেমা বেগম বললেন, ওই যে উপরে তাকাও, কয়েকটা আটার প্যাকেট আছে দেখো, ওখান থেকে একটা প্যাকেট খুলে ঢেলে নাও বয়মে। আরিয়া দেখল তার হাত থেকে দুহাত উঁচুতে সেই থাক। শত চেষ্টায়ও হাত পৌঁছালো না। তখন ফাতেমা বেগম শুধালেন, আমার ছোট রাজপুত্র কোথায়? ঘুমাচ্ছেন এখনো? ঘুমাচ্ছে? কয়টা বাজে দেখছো? দুপুরের টাইম। এখন তোমরা সকালের নাস্তা খাবে? তোমাদের নিয়ে আর পারা যায় না। ডাকো সে মহারাজকে। সে পড়ে পড়ে ঘুমাবে আর তুমি কাজ করবে, এ কেমন কথা? যাও তাকেও হাত লাগাতে বলো, তাহলে তাড়াতাড়ি হবে। বুদ্ধিটা পছন্দ হলো আরিয়ার। ঠিকই তো, সে খেটে মরবে আর ওই মহাশয় কেন নাক ডেকে আরাম করে ঘুমাবে? এ অন্যায়, ঘোর অন্যায়। এ অন্যায় তো হতে দেওয়া যায় না। নিভানকে কয়েকবার জাগানোর পরও যখন ঘুম ভাঙল না, তখন আরিয়া এক গ্লাস পানি এনে সোজা ঢেলে দিল মুখের উপর। সকাল সকাল মুখে পানির বর্ষণে নিভান লাফিয়ে উঠল বৃষ্টি বৃষ্টি করে। যখন দেখলো আরিয়া, তখন সে আবারও ধপ করে পড়ে গেল বিছানায়। আপনি উঠবেন কিনা বলুন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, নিচে নাস্তা বানাতে হবে। আটার প্যাকেট নিতে পারছি না আমি, অনেক উঁচুতে, উঠুন। আরিয়া নিভানকে ধরে টানাটানি করতে লাগলো। নিভান ঘুম ঘুম গলায় বলল, কাল সারা রাত ঘুমাতে দাওনি, এখন আবার কি শুরু করলে? ও মা, কাল সারা রাত তুমি তোমার হাত পা আমার গায়ে উঠিয়ে রাখলে, সরিয়ে দিলে, একেবারে ঝাপটেই ধরলে যে আমি ঘুমাতেই পারলাম না। কথাটা কানে যেতে আরিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তার যতদূর মনে পড়ে তাদের মাঝে তেমন কিছু হয়নি ঘুমাতে না পারার মতো। তারপরও আরিয়া লজ্জা পেল। লজ্জা ঢাকতে চোখে মুখে কৃত্রিম রাগ নিয়ে বলল, আমি আপনার ঘুমের কি করেছি? বাহানা বানাবেন না, উঠুন। আরিয়ার লজ্জায় কান লাল হয়ে গেল। আর এক গ্লাস পানি নিয়ে আবারও সজোরে সেটা নিভানের মুখে ছুঁড়ে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। নিভান চোখ ঝাপটে সেদিকে তাকিয়ে থেকে বিড়বিড় করল, আশ্চর্য, রেগে গেল কেন? রান্নাঘরটা বেশ বড়, তাকগুলো উঁচুতে উঁচুতে। সেই তাকে আটা আছে, তা এতটাই উঁচুতে যে আরিয়ার হাত যাচ্ছিল না। নিভান এসে কোমরে হাত দিয়ে দেখে বলল,
তুমি এত পিচ্ছি, এই তাকটা তুমি ছুঁতে পারছো না? আরিয়া রেগে বলল। আজ এরা কথা বাদ দিন, যেটার জন্য এসেছেন সেটা করুন। খিদে পেট চোচো করছে। নিভান ফোঁস করলো, শ্বাস ফেলে হাত বাড়ালো তাকের ছোট দরজাটা খোলার জন্য। যেই না সে দরজার হাতল ধরে টান দিল, তখন এক অদ্ভুত ভয়ঙ্কর কাণ্ড ঘটল। হুড়মুড় করে ভেতরে থাকা 3-4টা আটার প্যাকেট ধপাস করে পড়ল নিভানের উপর। সেই প্যাকেট ফেটে সাদা সাদা আটা ছড়িয়ে গেল ফ্লোরময়। নিভানের অবস্থা হলো আরও ভয়াবহ। সাদা আটায় মাখামাখি হয়ে তাকে দেখতে লাগলো সাদা ভূত। আরিয়ার পেট ফেটে হাসি পেল। হাসির দমকে দমকে সে কেঁপে উঠছিল। হঠাৎই ঘর কাঁপিয়ে এসে হুহা করে হেসে উঠল। নিভান অসহায়ের মতো তাকিয়ে দেখলো আরিয়ার হাসি, তারপর ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। সঙ্গে সঙ্গে কিছু আটাও উড়ে বেড়ালো তার নিঃশ্বাসের সাথে। হাসতে হাসতে যখন আরিয়ার পেট ব্যথা শুরু হয়ে চোখে পানি চলে এলো, তখন আচমকাই নিভান হাত ভর্তি আটা নিয়ে আরিয়ার মুখে এলো পাথারি মাখিয়ে দিল। আরিয়া হতবুদ্ধি হয়ে চাইল। তার চাহনি দেখে এবার নিভান হুহা করে হেসে উঠল। আরিয়ার রাগ হলো। রেগে মেগে সে ফ্লোর থেকে আটা 2 হাতে মুঠো করে ছুঁড়ে মারল নিভানের দিকে। নিভানও কম যায় না, সেও আটা নিয়ে আরিয়ার দিকে মারবে। তখনই আরিয়া উল্টো দিকে ছুট লাগালো। নিভানও ছুটল পিছু পিছু। শুরু হলো তাদের আটার লড়াই। আটা মাখামাখি, ঘরময় দৌড়াদৌড়ি। ঘর হলো আটায় মাখামাখি, সাথে ভেসে বেড়ালো দুজনের প্রাণখোলা হাসি। তারপর বহু কষ্টে বানানো হলো রুটি। যখন আরিয়া সে রুটি বেলে মুখের সামনে মেলে ধরলো, তখন নিভান চোখ মুখ কালো করে বলল, এটা রুটি নাকি উগান্ডার মানচিত্র? আরিয়া ঠোঁট উল্টে তাকালো রুটিটার দিকে। আসলেই বিতিকিচ্ছি অবস্থা। তাদের অবস্থাও যে খুব একটা ভালো তা নয়। পুরো শরীর আটায় মাখামাখি হয়ে দুজনেই সাদা ভূত হয়ে গেছে। দুজন সাদা ভূত মিলে অবশেষে অনেক যুদ্ধ করে রুটি বানালো, সাথে চা। খেতে যেমনই হোক, দুজনে খেলো বেশ তৃপ্তি নিয়ে। যতই হোক নিজেদের হাতে বানানো খাবার, এতে আলাদাই তৃপ্তি পাচ্ছে। তাদের খাওয়া দাওয়ার মাঝেই আকাশ কালো করে মেঘ ডাকলো। সঙ্গে ঝড়ো হাওয়া বাতাসের তোড়ে বাইরের গাছপালা থেকে শুকনো পাতা ধুলোবালি এসে পড়তে লাগলো ভেতরে। দুজনে ছুটে লেগে পড়লো ঘরের জানালা দরজা বন্ধ করার কাজে। তখনই মনে পড়ল ছাদে কাপড় আছে তাদের। দ্রুতই ছুটল ছাদের দিকে। বাতাসের তোড়ে দাঁড়িয়ে থাকা যেন তাই। আরিয়া সব শুকনো কাপড় নিয়ে ভেতরে আসতেই শুরু হলো ঝুম বৃষ্টি। আকাশ পাতাল অন্ধকার করে টিপ টিপ করে বাড়িধারা পড়তে লাগলো ধরণীতে। কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস এসে বাড়ি খেতে লাগলো চোখে মুখে। আরিয়া কোনো কিছু চিন্তা না করে কাপড়গুলো এক পাশে রেখে নেমে এলো ছাদে। সঙ্গে সঙ্গে বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিয়ে গেল তাকে। কাক ভেজা হয়ে গেল সে। ঠান্ডা এক শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। 2 হাত মেলে চোখ বন্ধ করে আকাশপানে মুখ করে সে ভিজতে লাগলো। ধীরে ধীরে শরীরে লেগে থাকা আটা ধুয়ে মুছে গেল। আরিয়াকে এভাবে ভিজতে দেখে সিঁড়ির ঘর থেকে হাঁক ছাড়ল নিভান। কি করছো আরিয়া? ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। সেই কথা যেন আরিয়ার কর্ণগোচরই হলো না। উল্টো হাত দিয়ে ইশারা করলো নিভানকে। আপনিও আসুন, বর্ষার প্রথম বৃষ্টি, আসুন ভিজবেন। প্রথম হোক আর শেষই হোক, তুমি ভেতরে আসো। নিভান চেঁচালো। সঙ্গে সঙ্গে বৃষ্টির শব্দে ছাপিয়ে আরিয়া হেসে উঠল। তার খিলখিল হাসি আর বৃষ্টির ঝমঝম শব্দে অন্যরকম এক সঙ্গীত সৃষ্টি হলো যেন। নিভান মুগ্ধ হয়ে চেয়ে রইল ঝুম বৃষ্টিতে ভিজতে থাকা বৃষ্টি কন্যাটির পানে। বাতাসের গাছের পাতা দুলছে ছন্নছাড়া হয়ে। তার মাঝে আরিয়া 2 হাত মেলে বৃষ্টিতে ভিজছে। গায়ের জামা চুল লেপ্টে আছে শরীর জুড়ে। থেকে থেকে সে কাঁপছে। নিভান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হঠাৎই আরিয়া দৌড়ে এসে হাত বাড়ালো। আসুন। নিভান ঘোরের মাঝে আরিয়ার বাড়ানো হাত ধরল। ভুলে গেল তার বৃষ্টিতে ভেজা বারণ, ভুলে গেল ঠান্ডার ধাতের কথা। আরিয়ার ডাকে সাড়া দিয়ে মোহগ্রস্তের মতন সে আরিয়ার হাত ছুঁল। কিছুক্ষণের মাঝে দুজনেই বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেল। সেদিকে তাদের খেয়াল নেই। তারা উপভোগ করতে ব্যস্ত বর্ষার প্রথম বর্ষণ। বৃষ্টির জলের ঝমঝম শব্দ ছাপিয়ে শোনা গেল তাদের উল্লাস আর হাসির শব্দ। যেন তারা আজ পৃথিবীর সকল চিন্তা থেকে বিভোর। তাদের সকল চিন্তা জুড়ে রইল শুধু এই বৃষ্টি, এই আনন্দ, এই মুহূর্ত, এই বর্ষণ। বর্ষার প্রথম বর্ষণ, সেই বর্ষণ যেই বর্ষণ তাদের জীবনে হয়তো নিয়ে এসেছিল হাত ভর্তি প্রেম আর বুক ভর্তি ভালোবাসা। সারাদিন ধরে দুজন মিলে ঘরদোর পরিষ্কার করলো একসাথে। চললো ঝগড়া, চললো হাসি মজা।
বিপত্তি বাতল রাতে। রাতে গা কাঁপিয়ে জ্বর এলো নিভানের। তার ঠান্ডার ধাঁচ, সামান্য বৃষ্টির ফোঁটায় তার ঠান্ডা লেগে যায়। সেখানে ঘন্টা খানেক সে বৃষ্টিতে ভিজেছে। জ্বরের তীব্রতা এতই যে গায়ে হাত দিয়ে আটকে উঠল আরিয়া। নিভানকে বলল হাসপাতালে যেতে। নিভান কাঁথা মুড়ি দিয়ে জ্বর জ্বর গলায় বলল সে ঠিক আছে, কিন্তু আরিয়াকে হতাশ করে দিয়ে জ্বর যায়নি, বরং আরও বেড়েছে মাঝরাতের দিকে। নিভানের অবস্থা তখন আরও খারাপ। জ্বরের ঘোরে কি বলছে না বলছে ঠিক নেই, ঘরে একটা মানুষও নেই। আরিয়ার নিজেকে বড্ড অসহায় বোধ হলো, ভীষণ কান্না পেল। তার জন্যই তো এমনটা হলো। সে যদি জোর করে টেনে না নিয়ে যেত তাহলে তো নিভান ভিজত না। এখন সে কি করবে? জ্বর তো কমছেই না, বরং বাড়ছে। এত রাতে হাসপাতালেই বা নিবে কি করে সে? দিকদিশা ভুলে তার মনে পড়ল একটা মানুষের কথা, মা। যখন জীবনের মানুষ তীব্র অসহায় হয়ে পড়ে তখন তার সবার আগে মনে পড়ে নিজ জননীর কথা, মায়ের কথা। আরিয়ারও মনে পড়ল। জাহানারা বেগমকে কল দিয়ে ঠুকরে কেঁদে উঠল সে। মাঝরাতে মেয়ের এমন কান্না শুনে তিনি বিচলিত হয়ে পড়লেন, শুধালেন কারণ। আরিয়া কাঁদতে কাঁদতে সব ঘটনা বলল। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। নিভানের জ্বর যে কিছুতেই কমছে না। জাহানারা বেগম মেয়েকে শান্ত করলেন, কিছুটা বকাও দিলেন। তোমার ভূত বুদ্ধি কি কখনোই হবে না আরিয়া? তুমি জানো এই সময় বৃষ্টি খারাপ, ঠান্ডা লেগে যায়। তুমি কি নিজে ভিজলে, সাথে ছেলেটাকেও ভিজালে? আরিয়া কাঁদতে কাঁদতে বলল, আম্মু আমি বুঝতে পারিনি, আমিও তো ভিজেছি, আমার তো কিছু হয়নি। এখন কি করব? জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমার জন্যই এমন হলো। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার মেয়েটা এমনই, মুখে যত বড় বড় কথা বলুক মনের দিক থেকে তুলোর মতো নরম। তিনি আরিয়াকে বুঝিয়ে বললেন কি করে জলপট্টি দিতে হবে, কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, জ্বরটা একটু ছাড়লে গা মুছে দিতে হবে। সবটা সুন্দর মতো বুঝিয়ে দিয়ে মেয়েকে চিন্তা না করতে বলে কল কাটলেন। মায়ের সাথে কথা বলে আরিয়া নিচের তলায় গিয়ে স্যুপ বানিয়ে আনলো। টেনশনে তার আর ভয় কাজ করলো না আজ। স্যুপ এনে অনেক জোড়াজোড়ির পরও যখন নিবান খেতে চাইল না তখন আরিয়া হিচকি তুলে কেঁদে দিল। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি, সব আমার জন্য হয়েছে। আমি জোর করেছিলাম বৃষ্টিতে ভিজতে। আমি যদি তখন এমন পাগলামি না করতাম তাহলে এমন কিছুই হতো না। নিভান অবাক হলো আরিয়ার এমন কান্না দেখে। কি আশ্চর্য, এটা কি সেই আরিয়া যে তার সাথে কথায় কথায় ঝগড়া করে? এটা কি সে? নিভান যেন মেলাতে পারল না। আরিয়া তার জন্য বসে বসে এভাবে কাঁদছে দেখে সে বিস্মিত হলো। জ্বরের ঘোরে স্বপ্ন দেখছে কিনা ভেবেও খানিকটা সন্দিহান হলো। এই এই, তুমি কাঁদছো কেন? আরিয়ার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। আপনি আপনি স্যুপটা খাচ্ছেন না কেন? কেন খাচ্ছেন না? আপনার অনেক জ্বর এসেছে, আমার জন্য। ধুর বোকামে, আমি কি কচি খোকা নাকি যে তুমি জোর করলে বলে ভিজলাম? আমি নিজ ইচ্ছেই ভিজেছি। খবরদার কাঁদবে না। আপনার জ্বর তো কমছে না, আপনি স্যুপও খাচ্ছেন না। ওষুধ কি করে খাবেন তাহলে? জ্বর তো কমবে না, আমার দোষই সব। আরিয়ার কান্নার চোটে অগত্যা নিভানকে উঠতে হলো। পুরো স্যুপটা শেষ করে ওষুধ খাওয়ার পর আরিয়ার হিচকি তোলা কান্না থামলো। নিভান হেসে বলল, তুমি যেমন ছিচকা দুনে জানতাম না তো। আরিয়া চোখ গরম করে বলল, কি বললেন আপনি? আমি ছিচকা দুনে? নয়তো কি, কখন থেকে কেঁদেই যাচ্ছ? আরিয়া নাক টেনে বলল, আমার চোখ, আমার চোখের পানি, আমার ইচ্ছা, আমি কাঁদবো, আপনার কি? নিভান দুঃখী দুঃখী গলায় বলল, আমি এতটা অসুস্থ, তারপরও তুমি আমার সাথে ঝগড়া করবে? আরিয়া যেন কিছু একটা মনে পড়লো এমন ভঙ্গিতে সে উঠে দাঁড়িয়ে টেনে টুনে জোর করে নিভানকে শুয়ে দিল। তারপর একটা বাটিতে কাপড় আর পানি এনে জলপট্টি দিল। পুরো ব্যাপারটা সে এমনভাবে করলো যেন কোনো রোবট সে। নিভান পানসে মুখে বলল, তুমি আমাকে জলপট্টি দিচ্ছ নাকি অন্য কিছু? এভাবে কে টান মেরে বিছানায় শোয়ায়? আরিয়ার সেদিকে ধ্যান দিল না। তাকে মা যা যা বলেছে অক্ষরে অক্ষরে তা পালন করছে। মাঝরাতে জোরে জোরে ধাক্কা মেরে নিভানকে ঘুম থেকে জাগিয়ে তুলল। নিভান কিছুটা আতঙ্কগ্রস্তের মতো জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরিয়া ঠোঁট উল্টে বলল, উঠুন, আম্মু বলেছে আপনার গা মুছে দিতে। এই যে ঘেমে যাচ্ছেন, উঠুন। নিভান বড় করে শ্বাস ফেলে তাকালো আরিয়ার দিকে। দুর্বল কণ্ঠে বলল, এভাবে কেউ জাগায় ঘুম থেকে? তারপরই কিছু একটা মনে পড়তেই ঘড়ির দিকে চাইল। ভোর 4টা। অবাক হয়ে শুধালো, তুমি ঘুমাওনি এখনো? আরিয়া পাশে মাথা নাড়ল। সে ঘুমায়নি। নিভানের গা মুছে দেওয়া
ব্যাপারটা যতটা সহজ ভেবেছিল আরিয়া, পরক্ষণেই টের পেল ব্যাপারটা ততটা সহজ নয়, বরং কঠিন, মারাত্মক কঠিন। যখনই নিভান শার্ট খুলল তার উন্মুক্ত শরীর দেখে আরিয়া লজ্জায় কোণঠাসা হয়ে গেল যেন। কিসের কি? গা মুছে দেয়া, সে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। ব্যাপারটা নিভানও টের পেল, তার বেশ মজা লাগলো। চাইলে এই কাজ সে নিজেই করে নিতে পারে, তবুও সে এই কাজ আরিয়াকে দিয়েই করাবে। আরিয়ার এই লজ্জা তার ভালো লাগছে। লজ্জায় পরিমরি করে কাপা কাপা হাতে সে নিভানের শরীর স্পঞ্জ করলো। লজ্জাকে আরিয়া যথাসম্ভব ইগনোর করার চেষ্টা করলো, যেভাবে মানুষ নিজের প্রাক্তনকে ইগনোর করে সেভাবে। নিজেকে ধরে নিল একজন নার্স, এটা তার কাজ। কত নার্সই এমন কাজ করে, তাদের তো লজ্জা লাগে না। এটা রোগীর সেবা, রোগীর সেবায় লজ্জা পেতে নেই। আরিয়াও লজ্জা পেল না, পেতে চাইল না, কিন্তু বিধি বাম। নিভান তাকে লজ্জার সাগরে হাবুডুবু খাওয়াতে হুট করে বলে বসলো, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? নিজের হাজবেন্ডই তো, পরপুরুষ তো নয়। নিভানের জর্জর গলায় এমন একটা কথা শুনে আরিয়ার কান গরম হয়ে গেল, লাল হয়ে গেল গাল। আমতা আমতা করে বলল, কিসের লজ্জা? আন্দাজে কথা বলবেন না, চুপ থাকুন। নিভান হাসলো, অবাক হয়ে লক্ষ্য করলো লজ্জা পেলে আরিয়াকে মারাত্মক সুন্দর লাগে, একেবারে বউ সুন্দর। আকাশটা ঝলমলে পরিষ্কার, প্যাজো তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে এখানে সেখানে। শরতের শুরু, এই ঋতুটা আরিয়ার বিশেষ ভালো লাগে। তবে বাংলাদেশের ওয়েদার কোনো যাত্রাপালা থেকে কম নয়। এই ভালো তো এই খারাপ, কখনো দেখা যায় হুটহাট আকাশ কালো করে বৃষ্টি, আবার কখনো ঠাডা পড়া গরম, আবার মাঝে মাঝে ঝলমলে মন ভালো করা দিন। আজ মন ভালো করা দিন, আরিয়ার মনটাও আজ তাই ফুরফুরে। সে ফুরফুরে মনে দুজন এসেছিল ডাক্তারের কাছে। নিভান আসতে না চাইলেও এক প্রকার টানা হ্যাঁচড়া করে নিয়ে এসেছিল আরিয়া। ডাক্তার দেখানো শেষে তারা বাড়ি ফিরছিল। হাসপাতালের করিডোরে আসতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন ডেকে উঠল নিভানের নাম ধরে। মেয়েলি কণ্ঠের ডাকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দূরে দেখা গেল একটা সুন্দর দেখতে মেয়ে হাত নাড়িয়ে তাদেরই ডাকছে। মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ চিনে ফেলল নিভান। মেয়েটি প্রায় দৌড়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, হোয়াট এ সারপ্রাইজ, তুই এখানে? নিভানও অবাক গলায় বলল, আমারও তো একই প্রশ্ন, তুই এখানে? মেয়েটি ঠোঁট উল্টে বলল, আরে বলিস না, বাবার কথা আর কি বলবো, ঠিকঠাক ডায়েট করে না, জগিং করে না, চেক আপ করাতে আসলাম। তুই কি করে? অসুস্থ একটু তাই। কথা শেষ করার আগেই মেয়েটা চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? জ্বর। জ্বর? তোর? এখন কেমন আছিস? কমেছে? হ্যাঁ এই তো। দেখি আমি। বলেই সে হাত বাড়িয়ে দিল নিভানের দিকে। পাশে থাকা আরিয়া হা করে তাকিয়ে রইল। এই যে সে একজন চিড়িয়া, ঠিক তাদের পাশেই আছে, সেদিকে কারো খেয়াল নেই। উল্টো মেয়েটা কেমন গায়ে পড়ে যাচ্ছে নিভানের। ব্যাপারটায় আরিয়া বিরক্ত হলো। শুধু বিরক্ত না, মহা বিরক্ত। মেয়েটা নিভানের কপাল ছোঁয়ার আগেই আচমকা আরিয়া এক অদ্ভুত কাণ্ড করে বসলো। ধুম করে মেয়েটার সেই হাতখানা ধরে ঠিক নিভান এবং মেয়েটার মাঝ বরাবর এসে দাঁড়ালো। তারপর হাসি হাসি মুখে মেয়েটার হাত হ্যান্ডশেক করতে করতে বলল, হাই, আমি আরিয়া। আচমকা এভাবে হাত ধরায় মেয়েটা কপাল কুঁচকে তাকালো। সেই কপাল আরও একটুখানি কুঁচকে বলল, হু আর ইউ? আরিয়া অবাক হওয়ার ভান করে বলল। মাত্রই তো বললাম আমি আরিয়া। তখনই নিভান পেছন থেকে সামনে এসে দাঁড়ালো। ওয়েল, আমি তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। ও হচ্ছে তাসনিম, আমার ফ্রেন্ড। আর তাসনিম, ও হচ্ছে আরিয়া, আমার ওয়াইফ। ওয়াইফ শুনেই তাসনিম চোখ মুখ অন্ধকার করে তাকালো আরিয়ার দিকে। কাউকে জোর করে ভাঙ্গির জুস খাওয়ালে যেমন চোখ মুখ অন্ধকার করে তাকায় ওরকম ভাবে। তারপর মুখে ও জাতীয় শব্দ করে বলল, ও ও, তুমি তাহলে নিভানের ওয়াইফ? আরিয়া, আমার নাম আরিয়া রহমান। তাসনিম চিবিয়ে চিবিয়ে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর বিয়ে হয়ে গেছে। নিভান চুলে হাত দিয়ে বলল, হুট করে যেভাবে হলো, কাউকে বলার সুযোগ কিংবা ইচ্ছা কোনোটাই ছিল না। আরিয়া আবারও তাদের কথার মাঝে জোরপূর্বক ঢুকে নিজের অস্তিত্ব জানান দিতে খুব সুন্দর করে হেসে বলল, নাইস টু মিট ইউ তাসনিম আপু। তাসনিমও খুব জোর করেই যেন বলল। নাইস টু মিট ইউ টু। তারপর আরিয়াকে এক প্রকার উপেক্ষা করেই নিভানের দিকে তাকিয়ে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে নিভান। অবাক গলায় বলল, সারপ্রাইজ? হ্যাঁ, বড় সড়ো সারপ্রাইজ, শীঘ্রই পাবি। আজ আসি, টাটা।
বলেই আরিয়াকে একরকম দেখতে পায়নি এমন ভান করে হেঁটে চলে গেল। ব্যাপারটা আরিয়ার অপমানে লাগলো। চোখ মুখ ছোট ছোট করে সে তাকালো তাসনিমের যাবার পানে। তারপর মুখ বাঁকিয়ে নিভানের দিকে তাকিয়ে সারপ্রাইজ বলেই উল্টো দিকে হাঁটা ধরলো। আরিয়া বসে আছে ড্রাইভিং সিটের পাশের সিটে। নিভান ড্রাইভ করছে। রয়্যাল ব্লু শার্ট তার পরনে, হাতা ফোল্ড করা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো খানিকটা এলোমেলো। আরিয়া লক্ষ্য করেছে নিভান সবসময় ডার্ক কালার পরে। তাকে হয়তো কেউ বলেছে ডার্ক কালারটা তার শুভ্র রাঙা গায়ে বেশ মানায়। আরিয়া এটাও লক্ষ্য করেছে নিভান হাসলে তার গালের একদিকে টোল পড়ে। কাটকাট চেহারায় সেই টোল মারাত্মক সুন্দর লাগে। আরিয়া আরও লক্ষ্য করেছে নিভানকে এলোমেলো চুলেই বেশি সুন্দর লাগে। সাথে এটাও খেয়াল করেছে স্ক্যান করা শেষ হয়েছে। নিভানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আরিয়া। হঠাৎ বলা নিভানের কথা সহসাই ধরতে না পেরে বলল, তুমি যেভাবে আমাকে চোখ দিয়ে স্ক্যান করছো, আমি বেচারা তো লজ্জা পাচ্ছি। এই দেখো, লজ্জায় লাল হয়ে যাচ্ছি। ড্রাইভিং করতে অসুবিধা হচ্ছে, যখন তখন ভয়ানক অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। ধরা পড়ে যাওয়ায় আরিয়া সোজা হয়ে বসে এদিক ওদিক চেয়ে সুরক্ষিত গলায় বলল, আমি কেন আপনাকে স্ক্যান করতে যাব? নিজেকে ভাবেনটা কি, টম ক্রুজ? নিভান নির্বিকার গলায় বলল, আমি নিভান এহসান। আমি যা নিজেকে তাই ভাবি। টম ক্রুজ নিভান এহসানের ধারের কাছেও নেই। আরিয়া মুখ বাঁকিয়ে বলল, আসছে কোথায় কাক আর কোথায় ময়ূর? আসছে মানে কি? মেয়েরা মরে আমার এই চেহারায়। আমি হেঁটে গেলেও মেয়েরা ক্রাশ খায় আমার উপর। আরিয়া আগের মতোই বলল, যে মেয়েরা এই ব্রিটিশ মার্কা চেহারায় মরে তাদের মরে যাওয়াই ভালো। এই যে একটু আগে দেখা হলো না তাসনিম, তুমি জানো সেই মেয়েও আমার পিছে বিগত 4 বছর ধরে পড়ে আছে। আরিয়া অবাক হয়ে তাকালো। নিভান বলল, বিশ্বাস করছো না তো? আমার ভার্সিটিতে গিয়ে কাউকে জিজ্ঞেস করো, সবাই জানে এই পর্যন্ত আমাকে কয়বার প্রপোজ করেছে সে। মেয়েটা তো সুন্দরী, তাহলে এক্সপেক্ট করেননি কেন যাতে এইভাবে ভাব মারতে পারেন যে মেয়েরা আমায় প্রপোজ করে আমি পাত্তা দেই না? শেষের কথাগুলো টেনে টেনে ব্যঙ্গ করে বলল। নিভান হাসলো, হেসে বলল, ভেবেছিলাম আমার কপালে হয়তো কোনো এক পরী আছে, একদিন হুট করে আকাশ থেকে নেমে এসে বলবে, নিভান আমি তোমার জন্য সহস্র মাইল, 7 সাগর, 13 নদী পার করে দূর আকাশ থেকে এসেছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কবুল করে নাও। আর আমিও দুম করে তাকে কবুল করে নিব। তখন কি আর জানতাম আমার ফাটা কপালে সাক্ষাৎ পেতনি করছে। আরিয়া তেতে উঠে বলল, কি বললেন আপনি? আপনি আমায় পেতনি বললেন? নিভান উত্তর না দিয়ে ঠোঁট টিপে হাসলো। সে বলতে পারল না যে আরিয়া রেগে গেলে তাকে ভীষণ সুন্দর লাগে। আগে লাগতো না, এখন লাগে। তাই সে ইচ্ছে করিয়ে আরিয়াকে একটু রাগিয়ে দেয়। আরিয়া মুখ ঝামটি মেরে বলল, আমি যখন পেতনি তখন ঠিক আছে, আপনার ওই আশকিনির কাছেই যান। কি যেন নাম? তাসনিম। নিভান অবাক হয়ে শুধালো, আশিকিনি আবার কি? আশিকিনি আশিকের মেয়ে ভার্সন। তাসনিম দেখতে সুন্দরী বলো। আমাকে এর আগেও ভার্সিটিতে সবাই বলেছিল তাসনিমের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে। ছেলেরা তাসনিমের পেছনে লাইন লাগায়, সেই তাসনিম আমার পেছনে হন্যে হয়ে পড়ে আছে। আমার উচিত ছিল অ্যাকসেপ্ট করা। কি বলো? এবার আরিয়ার রাগ লাগলো, ভীষণ রাগ। রেগে মেগে অগ্নিদৃষ্টিতে তাকালো নিভানের দিকে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন বের করে ভস্ম করে দিবে নিভানকে। নিভান ঠোঁট টিপে হাসি আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে বলল, আরে আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার তো আরো খুশি হবার কথা। আমি তোমার ঘাট থেকে নামার চিন্তা ভাবনাও অন্তত করছি। আরিয়া কিছু বলল না, আরও রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো। নিভান হেসে বলল, ওয়েট আরিয়া, বাই এনি চান্স আর ইউ জেলাস? আরিয়া হাহা করে হেসে বলল, জেলাস মি আরিয়া রহমান? নো চান্স। তাও আবার আপনার মতো খাটাস ব্রিটিশ তেলাপোকা অ্যান্টেনা টিকটিকির লেজের মতো দেখতে কারোর জন্য? হো মাই গড। তার মানে তুমি জেলাস নও? কভি নেহি, প্রশ্নই ওঠে না। আমি কেন শুধু শুধু, তাও আবার আপনার জন্য জেলাস হতে যাব? ওই মেয়ে কি নাম জানি, হোয়াট এভার, তার জন্য।
নিভান গম্ভীর মুখে বুঝদারের মতো মাথা নাড়ল যে হ্যাঁ সে বুঝতে পেরেছে। আরিয়া জ্যালাস না, সে কেন শুধু শুধু জ্যালাস হতে যাবে, তাও নিভানের জন্য? ঠিকই তো। তারপরে আবার ঠোঁট চেপে হেসে দিল। হাসি আটকানোর ব্যর্থ চেষ্টায়ও লাভ হলো না। আরিয়া আবারও অগ্নিদৃষ্টি বর্ষণ করে বলল, আপনি হাসছেন কেন? এমনি। কি এমনি? উফ, অসহ্য, ডিসগাস্টিং। আপনি কি জানেন আপনি একটা চরম ডিসগাস্টিং মানুষ? বলেই মুখ ঘুরিয়ে রাগে ফোঁস করতে করতে বাইরে দৃষ্টি দিল। নিভান ঠোঁট টিপে হেসে আর চোখে তাকালো আরিয়ার দিকে। বাঁকা হেসে দেখলো আরিয়ার সেই রাগ কিংবা জেলাসি। আরিয়া আর মাহি বসে আছে বটতলায়। আজ গরম অন্য দিনের তুলনায় যেন বেশি। দুজনেরই শরীর ঘামে ভিজে চটচটে হয়ে আছে। আরিয়া হাত দিয়ে বাতাস করছে একটুখানি স্বস্তির আশায়। তখনই সে খুবই অপ্রত্যাশিত এক দৃশ্য দেখল। তাদের থেকে কিছুটা দূরে একটি চেনা মুখ হেঁটে যাচ্ছে। আরিয়া যার পরনায় অবাক হলো, সাথে উত্তেজিত হয়েও মাকে ধাক্কা দিল। মাহে উপন্যাস পড়ছিল। খুবই দুর্দান্ত একটি সময়, মারাত্মক মোমেন্ট। খুনিকে ধরে ফেলেছে সেই টাইমে খুনি আরেকটা খুন করে পালিয়ে গেছে। ডিটেকটিভদের অবস্থা দিশেহারা। এমন সময় আরিয়ার এই ধাক্কিওয়ালা ডাকে মাহি বিরক্ত হলো। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, কি আমার মা রে, মেনহোকে দেখেছিস নাকি যে এভাবে ধাক্কাচ্ছিস? একে তো গরম শান্তি নেই, তার উপরে তুই শান্তির মারেও খেয়ে দিলি। আরিয়া মুখে চ জাতীয় শব্দ করে বলল, আরে দেখ, ওই কালো শাড়ি পরা মেয়েটাকে দেখেছিস? ওই মেয়েটা। আরিয়ার কথায় মাহি তাকালো। দূরে কালো শাড়ি পরা একটি মেয়ে হেঁটে যাচ্ছে। হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়িকাদের মতো দেখতে একটি মেয়ে। সেদিকে চেয়ে ধীরে ধীরে মাহি চোখ ফিরিয়ে তাকালো আরিয়ার দিকে। তারপরই চোখ বড় বড় করে বলল, কখনো তো দেখি নাই একটা ছেলেরে দেখে এত উত্তেজিত হইতে। তোরে শেষমেশ একটা মেয়েরে দেখা তুই। তারপর বুকে হাত দিয়ে ছিটকে কিছুটা দূরে গিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, তুই শেষমেশ এই জন্য তোর আমার এই চকলেট বয়রে পছন্দ হয় না আরু? আরিয়া বিরক্ত চোখে তাকালো। কি আবল তাবল বকছিস? আবল তাবল তো তুই বউ করছিস, আমি এটা তোর থেকে আশা করি নাই আরু। এই জন্যই তো ভাবি দুইটা ছেলে মেয়ে একদিন হইল বিয়ের এক রুমে রাত কাটায়, অথচ তাদের মাঝে কিচ্ছু হয় নাই কেন এখনো? আরু, তোর মেয়েদের প্রতি ইন্টারেস্ট? আরিয়া যেন অবাকের সর্বোচ্চ পারদ পার করে ফেলল মাহির কথা শুনে। এতটাই অবাক হলো যে মুখ ছুলে পড়ল। একটা কথাকে কোথা থেকে কোথা নিয়ে গেছে এই মেয়ে। এই গল্প উপন্যাসই মাথা খারাপ করেছে মেয়ের। কি চরম অধঃপতন, ঠিকই বলতো কেউ একজন। এইসব গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র। কিছুক্ষণ মাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আরিয়া হুট করে প্রায় চমকে উঠল। মাহির বাচ্চা, ছি, তুই কি কথা কই নিছিস? বেয়াদব, চরম বেয়াদব তুই। এইসব ডিটেকটিভ বই পড়ে তোর এই অবস্থা। সব কথায় প্যাচ খুঁজিস, ঘুরিয়ে পেঁচিয়ে রুমালকে বিড়াল বানিয়ে ফেলিস। আরে বলদ, ওইটা তাসনিম, নিভানের বন্ধু, যার কথা বলেছিলাম তোকে। আরিয়ার চিল্লানোতে মাহি চোখ বড় বড় করে ঘাড় ঘুরিয়ে আবারও তাকালো। দূরে দেখা যাচ্ছে মেয়েটা দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে কার সাথে। আরিয়া হুট করে দাঁড়িয়ে পড়ল। হাত ধরে টেনে মাহিকে উঠিয়ে বলল, চল একটু হাই হ্যালো করে আসি। পরিচিতদের দেখলে হাই হ্যালো করতে হয়, এটা ভদ্রতা। পেছন থেকে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো তাসনিম, ফোন কানে। চোখের সামনে পরিচিত এক মুখ দেখতে পেয়ে অপর প্রান্তে থাকা মানুষটিকে এখন রাখছি বলে ফোন কাটলো। আরিয়া হাসি মুখে বলল, আমাকে চিনতে পেরেছেন? আমি আরিয়া। বিপরীতে তাসনিমা হাসলো। তোমাকে কি করে ভুলি বলো? আপনি হঠাৎ এখানে? আরিয়ার প্রশ্নে তাসনিমা অবাক গলায় বলল, কেন, তোমাকে নিভান কিছু বলেনি? কি বলার কথা বলছেন? এই যে আমি ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করেছি, তোমার ডিপার্টমেন্টেই তো। আরিয়া অবাক হলো। নিভান তো তাকে কিছু বলেনি। তাসনিম নরম গলায় বলল, বুঝতে পেরেছি, তোমাদের তেমন কথাবার্তা হয় না। নিভান তো আমাকে বলেছে এই যে তোমাদের কথা, তোমাদের সম্পর্কের কথা, তোমাদের নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তোমরা দুজনেরই কেউ বিয়েটা মেনে নাওনি, সারাক্ষণ তোমাদের ঝগড়া লেগেই থাকে, ছোটোখাটো বিষয়ে তোমরা ঝগড়া করো, একদমই বনিবনা নেই তোমাদের। আমাকে তো বলল
যাতে ভুলেও আমি তোমাদের বিয়ের কথা ভার্সিটির কাউকে না জানে। কেউ জানে না নাকি নিভান নাকি তোমার আর তার ওয়াইফ হিসেবে পরিচয় দিতে চায় না? তাসনিমের কথাগুলো শুনে আরিয়ার চোখ মুখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। শক্ত কণ্ঠে বলল, কি বলেছে? ওইগুলো আপনাকে উনি বলেছে? উনি পরিচয় দিতে চান না এই কথা বলেছেন? দেখো কথা, নিভান না বললে আমি কি করে জানবো তোমাদের পার্সোনাল কথাবার্তা? অ্যাকচুয়ালি ইউ আর ভেরি ক্লোজ, ইউ নো। আমরা দুজনই দুজনের সকল কথা একে অপরের সাথে শেয়ার করি। আরিয়া আবারও আগের মতো বলল, লিসেন, ব্যাপারটা এমন না। উনি আপনাকে ভুল বলেছেন। উনি নয়, বরং আমি বলেছি যে বিয়ের কথা যেন ভার্সিটির কাউকে না বলে, ফর সাম রিজন। ব্যাপারটা তো একই হলো। মোটেই একই নয়। উনি আমাকে তার ওয়াইফ হিসেবে পরিচয় দিতে চায় না, এমনটা নয়। আমি তাসনিম বলল, বুঝেছি। এরকম হয়, নিজের হাজব্যান্ড যদি এমন করে খারাপ লাগারই কথা। এখন কি আর করবে বলো? তোমাদের ফ্যামিলি জোর করে বিয়েটা দিল বলে, নয়তো নিভানের তো অন্য কাউকে পছন্দ ছিল। আরিয়া প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই তাসনিম মিষ্টি হাসি হেসে বলল, কাকে পছন্দ ছিল সেটা অতি শীঘ্রই জানতে পারবে। আমি আসি কেমন? ক্লাসের টাইম হয়ে গেছে, বাই। বলেই তাসনিম সেখান থেকে প্রস্থান করলো। তার যাওয়ার পথে তাকিয়ে মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, দোস্ত তুই শেষ, আমার দোস্ত নিঃস্ব হয়ে গেল। আরু আরিয়া শক্ত গলায় বলল, মানে দেখছিস না, চোখ নাই তোর? আন্ধা তুই? মেয়েটাকে দেখ, কি সুন্দর, কি ফিগার। চারিদিকে তাকিয়ে দেখ, ছেলেরা হা করে চোখ দিয়ে গিলছে তাকে। তো সুন্দর হতেই পারে, ছেলেদের কাজই সুন্দরীদের চোখ দিয়ে গিলা। এর সাথে আমার নিঃস্ব আবার কি সম্পর্ক? তুই আসলেই একটা রাম ছাগল। তুই তো বললি এই মেয়ে হাত ধুয়ে তোর জামাইয়ের পিছে পড়ে আছে। পুরুষ মানুষরে চিনিস না তুই? এরা হচ্ছে একজন রে তোমায় আমি ভালোবাসি আর আরেকজন রে তোমায় আমি চাই টাইপ। সামনে পিছে যদি এরকম মারাত্মক সুন্দরী হাত ধুয়ে পিছে পড়ে থাকে, তবে তারা বেশি দিন নিজেকে আটকে রাখতে পারবে না। পুরুষ মানুষের সেলফ কন্ট্রোল কম। ঘরে বউ রেখেও বাহিরে রমণীর দিকে চোখ দেওয়া তাদের অভ্যেস। আরিয়া ভ্রুকুচকে তাকিয়ে মাহির দিকে তাকিয়ে আছে দেখে মাহি বিরক্ত হয়ে বলল, তুই এখনো বুঝতে পারছিস না? তোর জামাই অন্য কাউকে পছন্দ করতো মানে কি? আমি 100% শিওর এই মেয়েই সে। এখন দেখ, ভার্সিটির টিচার হয়ে এসেছে। এখন দুজন হয়ে যাবে আরো ক্লোজে দ্বিগুণ ক্লোজ। তারপর কি হবে ভাবতে পারছিস? এতক্ষণে আরিয়ার মধ্যে ভাননার এক চিমটি ভাব দেখা গেল। তার বিরক্তিতে কুচকানো কপাল সোজা হয়ে সেখানে কোথাও একটা চিন্তার রেখা আঁচ করতে পারা গেল। মাহি আরিয়ার বাহুতে ধাক্কা মেরে বলল, দোস্ত, সময় থাকতে সংসার বাঁচা, জামাইরে নিজের দিকে ফেরা। কিসের সংসার? আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্যাট। তারপরই আরিয়া চোখ ছোট করে রাগে ফোঁস করতে করতে বলল, নিভানের বাচ্চা, আজ ওর একদিন কি আমার। আমি বলেছি আমার পরিচয় কাউকে না বলতে, আর সে এখন এই বলে ভাব নিচ্ছে যে সে বলেছে। বান্ধবীকে পেয়ে ভাব মারার ট্রাই করছে। কত সাহস বজ্জারটার ব্রিটিশ। আজকে একটা এসপার ওসপার না করলে আমার নাম আরিয়ানা। আপনি তাসনিম আপুকে বলেছেন যে আপনি আমাকে ওয়াইফ হিসেবে পরিচয় দিতে চান না বলে আমরা আমাদের পরিচয় লুকাচ্ছি। নিভান ল্যাপটপে কাজ করছিল, সেদিক থেকে দৃষ্টি না সরিয়ে বলল, কেন, কি হয়েছে? ও রিয়েলি? আপনি চান না বলে আমরা পরিচয় লুকিয়েছি? নিভান বিরক্ত চোখে চাইল। আমি কখন বলেছি যে আমি চাই না বলে পরিচয় লুকিয়েছি? আপনি তাসনিম আপুকে বলেননি? ও হয়তো আমার কথা বুঝতে পারেনি। আরিয়া হেসে বলল, হ্যাঁ, বুঝতে পারবে কি করে? আপনি তো আমাদের বিয়ে থেকে বাসর সব কিছুই তার কাছে উগলে দিয়েছেন। বোঝার আর বাকি কি আছে? নিভান এবার ল্যাপটপের উপর থেকে দৃষ্টি সরিয়ে আরিয়ার দিকে নিবদ্ধ করে বলল, তোমার উদ্দেশ্যটা কি মেয়ে? গায়ে পড়ে ঝগড়া করছো কেন? কি বললেন? আমি গায়ে পড়ে ঝগড়া করছি? আমি কিন্তু মুখ এখনো খুলিনি। আমার মুখ খুলবেন না বলে দিচ্ছি। তোমার মুখ বন্ধই হয় কখন যে খুলবে? আরিয়া দাঁতে দাঁত চেপে বড় করে শ্বাস নিয়ে নিজেকে নিজে বলল, কুল আরু কুল।
তারপর গিয়ে নিভানের মোবাইলটা নিয়ে নিভানের মুখের সামনে ধরে বলল। কল করুন। নিভান অবাক হয়ে তাকালো। কাকে? তাসনিম আপুকে কল করে বলবেন যে আমরা আমাদের পরিচয় লুকিয়েছি জাস্ট বিকজ অফ মি। আমি চেয়েছি বলে, বুঝেছেন? আমি চেয়েছি বলে। নিভান হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল। আমি পারবো না। আরিয়ার দু মুহূর্ত কঠিন চোখে নিভানের দিকে তাকিয়ে আচমকা নিভানের কলার চেপে ধরল। মুখটা একদম নিভানের কাছাকাছি এনে আদেশের সুরে বলল। আমি বলেছি মানে করবেন। নিভান আরিয়ার এহেন কাণ্ডে বিস্মিত হলো। বিস্ময় ভরা গলায় বলল। মানে কি? আর তুমি বললেই কেন করতে হবে? হু আর ইউ? আরিয়া টেনে টেনে ধীর গলায় বলল। And now I am your wife. So আগের বাক্যগুলো যতটা ধীরে বলল, পরের বাক্যটা তার থেকে দ্বিগুণ দ্রুত, প্রায় চেঁচিয়ে বলল। কল করুন। আমি পারবো না। আপনি পারবেন না তো আপনার বাপ পারবে। তাহলে আমার বাপকে গিয়ে বলো না, আমাকে কেন জ্বালাচ্ছ? নিভান আরিয়াকে সামনে থেকে সরিয়ে ডিভান থেকে উঠে দাঁড়িয়ে বলল। কিন্তু আরিয়া ছাড়ল না, জোকের মতো লেগে রইল নিভানের পিছে। অগত্যা এক প্রকার বাধ্য হয়েই নিভানকে কল করে ক্লিয়ার করতে হলো সে শুধুমাত্র আরিয়ার জন্যই তার পরিচয়টা লুকাচ্ছে। তারপর গিয়ে আরিয়া শান্ত হলো। শুধু শান্ত হলো না, খুশি খুশি নিভানকে এক কাপ চাও খাওয়ালো, কড়া লিকারের গরম গরম দুধ চা। রাতে বারান্দায় দাঁড়িয়ে মাহির সাথে ফিসফিস করে কি যেন গোপন কথা বলছিল আরিয়া। তাদের আলাপ আলোচনার বিষয়বস্তু ক্লাসের কোনো এক মেয়ে একসাথে 6টা লাইন মারে, অর্থাৎ খুবই সুন্দরভাবে সে 6টা প্রেমিক পুরুষের সাথে একই সময়ে প্রেম করে এবং সেই 6 প্রেমিক পুরুষ সবটা জানতে পেরে হুট করে সেই মেয়েকে রেস্টুরেন্টে ডাকে। মেয়েটা রেস্টুরেন্টে গিয়ে দেখে একই অবাক কাণ্ড, তার সকল প্রেমিক এক জায়গায় এক টেবিলে বসে কফি খাচ্ছে। দৃশ্যটা নিছকই সুন্দর দৃশ্য। 6 জন ছেলে গোল হয়ে বসে গল্প করতে করতে কফি খাচ্ছে, কিন্তু সেই মেয়ের কাছে এই মধুর দৃশ্য লাগলো বিষের মতো, জমে রানা বিষের মতো। তারপর যা এক কাণ্ড ঘটল তা নিয়েই ক্ষণে ক্ষণে হেসে উঠছিল আরিয়া। নিভান দীর্ঘক্ষণ যাবৎ রুম থেকে দেখে গেল আরিয়ার এরকম আচরণ। মেয়েটা ফিসফিস করে কথা বলছে আর হুটহাট হেসে উঠছে। হঠাৎই নিভানের মস্তিষ্কে একটা ভাবনা টোকা দিল। আরিয়া কোনো ছেলের সঙ্গে করছে না তো বয়ফ্রেন্ড? সঙ্গে সঙ্গে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ধুম করে উঠে বারান্দার জানালাটার কাছে গিয়ে উকিঝুঁকি মেরে শোনার চেষ্টা করলো ফোন আলাপ। যদিও সব কিছুই অস্পষ্ট শোনা যাচ্ছিল, তবুও সে শোনার চেষ্টা থামায়নি। কোনো এক মনীষী বলেছেন, চেষ্টার ফল মিঠা হয়, চেষ্টা থামানো যাবে না। চেষ্টা করে মানুষ চাঁদে চলে গেছে, কয়েকদিন পর ঘরবাড়ি বানিয়ে থাকতেও শুরু করবে, সবই চেষ্টার ফল। তাই চেষ্টা থামালে চলবে না। নিভানও থামল না। তার এই চেষ্টির মাঝে হঠাৎই খেয়াল করলো একজোড়া পা এসে থেমেছে তার সামনে। কয়েকবার চোখের পলক ঝাপটে ধীরে ধীরে মাথা উঁচিয়ে তাকাতেই আরিয়াকে দেখে বুকে হাত দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। আরিয়ার পরনে কুর্তি আর পাজামা, চুলগুলো খোলা, শুধুমাত্র কয়েকটা চুল দিয়ে পেছনে ছোট একটা ক্লিপ দিয়ে আটকানো। তারপরও কপালের দুপাশে লম্বা কিছু চুল এসে পড়ে আছে। দরজার সাথে ঠেস দিয়ে কোমরে হাত দিয়ে সে নিভানের দিকেই তাকিয়ে আছে। নিভান দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিল। আরিয়া ওভাবেই দাঁড়িয়ে বলল, আরিপাতা ইজ দ্য ভেরি ব্যাড ম্যানার্স। নিভান এদিক ওদিক তাকিয়ে বলল, কিসের আড়ি পাতা? কে আড়ি পাচ্ছিল? কেন আপনি? আমি কেন আড়ি পাততে যাব? তারপরে আরিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বয়ফ্রেন্ড আছে? হঠাৎ এমন প্রশ্নে আরিয়া থতমত খেয়ে গেল। মানে? কার সাথে কথা বলছিলে? ফ্রেন্ড। ফ্রেন্ড শুনে নিভান যেন একটু স্বস্তি পেল। বয়ফ্রেন্ড তো আর নয়। তারপরে আবার ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেমন ফ্রেন্ড? ছেলে না মেয়ে? নিভানের মুখের ভঙ্গি এবং কথা শুনে আরিয়ার চোখে কৌতুকের ঝিলিক খেলে গেল। ঠোঁট চেপে বলল, ছেলে। ছেলে কথাটা নিভানদের পছন্দ হলো না। পৃথিবীতে এত এত মেয়ে, কাজী নজরুল বলেছিলেন, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। এই অর্ধেক নারী থাকতেও আরিয়ার ফ্রেন্ড কেন ছেলে হতে যাবে? কি আজব। তাই সে মুখ গম্ভীর করে বলল, একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না। নিভানের এহেন দ্বিমুখী কথায় আরিয়ার মুখ চুলে পড়ল। হাঁ হয়ে বলল, বাহ, আপনি বলছেন এই কথা? নিজের বাসর ঘরের কথা অবধি জাস্ট ফ্রেন্ডের কাছে উগলে দেওয়া আপনি বলছেন একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না? অবাক কাণ্ড। নিভান যেন নিজের কথাই নিজেই ফেঁসে গেল। সামনে কয়েক কদম এগিয়ে গিয়ে বলল, সেটা ভিন্ন কথা, আমরা কলেজ লাইফ থেকে ফ্রেন্ড। ও আচ্ছা,
কলেজ লাইফ থেকে ফ্রেন্ড হলেই বুঝি 7 খুন মাফ, মেয়ে ছেলে হয়ে যায়? নিভান উত্তর দিল না। আরিয়া আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনি আপনার মতো নয়। মাহির সাথে কথা বলছিলাম, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, শি ইজ দ্য গার্ল। আপনার মতো কোনো জাস্ট ফ্রেন্ড নেই আমার। আরিয়ার কথায় হালকা জেলাসি দেখা গেল যেন। নিভান বুঝতে পারলো সেটা। প্রথম থেকেই সে খেয়াল করছে আরিয়া মোটেই তাসনিমকে দেখতে পারে না। নিভান কৌতুক ভরা গলায় বলল, আর ইউ জেলাস অ্যাবাউট তাসনিম? আরিয়া আলমারি খুলে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, জেলাস? আমি কয়বার বলবো আপনাকে, আপনার এই ষাঁড়ের মতো চেহারার কারোর জন্য আমি অবশ্যই জেলাস ফিল করব না। আর তাছাড়া আমাদের কি আদৌ জেলাস ফিল হবার মতো সম্পর্ক নাকি? কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে তা হাতে নিয়ে পেছনে ফিরতেই কারো বুকের সাথে ধাক্কা খেয়ে থমকে গেল আরিয়া। নিভান কখন তার একেবারে কাছাকাছি দাঁড়িয়েছে নিঃশব্দে সে টেরই পায়নি। তাই চমকে চোখ বড় বড় করে তাকালো। নিভানের হুট হাট যে কী হয়, বিয়ের রাতেও সে এমন করেছিল। আরিয়া আরও একটুখানি চমকে নিভানের আরও একদম এগিয়ে আরিয়ার আরও কাছাকাছি এসে ঘাড় কিছুটা নিচু করে মুখটা আরিয়ার বরাবর করলো। হাত দুটো আলমারির দুদিকে দিয়ে তার ভেতর আবদ্ধ করে নিল আরিয়াকে। তারপর গাঢ় কণ্ঠে বলল, তাহলে কেমন সম্পর্ক আমাদের? নিভানের গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে আরিয়ার হৃদস্পন্দন তুমুল গতিতে বেড়ে গেল। নিঃশ্বাস আটকে আসতে চাইল। দম বন্ধ করে তাকিয়ে রইল নিভানের চোখে। কথার সব যেন মিলিয়ে গেল। নিভানের ঠোঁটের কোণে কৌতুকের হাসি। আরিয়া ঢোক গিলল। মনে হলো বুকের ভেতর ঢাকঢোক পেটানো শুরু করেছে কেউ। পরিবেশটা কেমন ভারী বলে বোধ হলো। সেই ভারী পরিবেশ হালকা এবং বুকের ঢাকঢোল পেটানো কনসার্ট বন্ধ করার উদ্দেশ্যে আরিয়া কয়েকবার চোখের পলক ঝাপটে ফট করে বলে বসল, তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা পেয়েছে, চায়ের তৃষ্ণা, চা খাবো। নিভান অবাক হলো। অবাকের টেলায় সে আরিয়ার আরও একটু কাছে মুখ এনে ভ্রুকুচকে চোখ ছোট করে শুধালো, তোমার আবার চায়ের তৃষ্ণাও পাই? আরিয়ার মনে হলো এবার সে নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যাবে। তারপর আগামীকাল খবর বের হবে, হেডলাইন হবে, অজানা কারণে দম আটকে এক তরুণীর মৃত্যু। ডিটেকটিভরা ছুটে আসবে। সকলের মৃত্যুর পেছনে কারণ থাকে, কোনো মৃত্যুই অজানা কারণে হয় না। এই তরুণীর মৃত্যুর পেছনেও কারণ আছে। তারা লেগে পড়বে সেই কারণ খুঁজতে। কেন একটা তরুণী শুধু শুধু দম আটকে মরে যাবে? কেন? আরিয়া নিচু স্বরে কোনো মতে বলল, পায় তো, আজ পেয়েছে। চা না খেতে পেলে আমি মারা যাব, সরুন। বলেই নিভানের হাত সরিয়ে সে সোজা দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। বলা যায় পালিয়ে গেল। নিভান সেদিকে তাকিয়ে হাসল। তার বুকে ব্যথা করে উঠল। বুকে হাত দিয়ে ধুম করে বিছানায় পড়ে গিয়ে বলল, তোর আর নিস্তার নেই নিভান, ফেসে গেছিস তুই, ভালো রকমারই ফেসে গেছিস। এবার তোর কি হবে? কিচেনে চা বানাচ্ছিল আরিয়া। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ব্যাপারটা ভেবে যখন লজ্জায় লাল নীল হবার অপরাধে নিজের গালেই চর ভাসানোর চিন্তা ভাবনা করছে তখন তার সকল চিন্তা ভাবনা ব্যর্থ করে দিয়ে নিভান আসলো। বাদামের কৌটো হাতে নিয়ে লাফ দিয়ে উঠে বসলো পাশের থাকে। একটা বাদাম মুখে ছুঁড়ে মেরে বলল, সঙ্গ দোষে লোহা ভাসে, এতদিন পড়েছিলাম, আজ প্রমাণ পেলাম। আরিয়া ভ্রুকুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। নিভান বাদাম চাবাতে চাবাতে বলল, এই যে এখন তোমারও আমার মতো রাত বিরাতে চায়ের তৃষ্ণা পাই। আরিয়া ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি ঘুরে কাপ নিতে ব্যস্ত হয়ে পড়ল। চায়ের কথাটা যে সে পালিয়ে আসার জন্য বলেছে এটা নিভানকে বুঝতে দেওয়া যাবে না। নিভান বলল, আমার সাথে থেকে থেকে কিন্তু তোমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। পরে দেখা গেল আমাকে ছাড়া তুমি থাকতেই পারছো না, তখন কি ভয়ঙ্কর অবস্থা হবে বলো তো? চা কাপে ঢেলে দিল আরিয়া। কাপ থেকে ধোঁয়া উঠছে। একটা মিষ্টি সুগন্ধ এসে বাড়ি খাচ্ছে নাকে। নিভানের প্রশ্নের উত্তর না দিয়ে কথা ঘোরানোর জন্য বলল, আপনার চায়ে কয় চামচ দিব চিনি? আরিয়া জানে নিভান কয় চামচ চিনি খায় চায়ে, তবুও প্রশ্ন করল। নিজেকে স্বাভাবিক করার জন্য আর কোনো প্রশ্ন তার মাথায় আসছিল না। কিন্তু বিধি বাম। আরিয়াকে আরও লজ্জায় অস্বস্তিতে ফেলে দিয়ে নিভান গভীর চোখে তাকিয়ে গাঢ় গলায় বলল, চিনি দেওয়ার কি প্রয়োজন, তোমার এক চুমুকি তো যথেষ্ট। নিভানের কথা শুনে আরিয়ার হাত আপনা আপনি থেমে গেল। নিষ্পলক চোখে তাকালো নিভানের দিকে। নিভানের মুখ হাসি হাসি, চোখে কৌতুক। আরিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকে হাত দিয়ে বলল, আই নো আই এম হ্যান্ডসাম, এভাবে তাকিও না প্লিজ, প্রেমে পড়ে যাবে। একবার পিছলে পড়লে কিন্তু আর সহজে উঠতে পারবে না মেয়ে। আরিয়া দু মুহূর্ত নিভানের দিকে তাকিয়ে হঠাৎই কেসে উঠল।
কেন জানা নেই, তার ভীষণ লজ্জা লাগলো। এই লজ্জা দেখানোর লজ্জা না, ঢেকে রাখার লজ্জা। তাই আরিয়া লজ্জা ঢাকতে কাঁচতে কাঁচতে অন্যদিকে ঘুরে গেল। নিবান দ্রুত এক গ্লাস পানি এনে বলল, কি হলো, হঠাৎ কাশছো কেন? আরিয়া অসহায় চোখে চাইল, তারপর রোবটের মতো পানি নিয়ে খেতে খেতে বার কয়েক চোখের পলক ঝাপটে আর চোখে দেখল নিভানকে। আজ নিবান পরতে পরতে এমন সব অদ্ভুত কথা বলছে যে আরিয়া লজ্জা পাচ্ছে। শুধু লজ্জা না, ভীষণ লজ্জা, পেটে সুড়সুড়ি দেওয়ার মতন লজ্জা। কিন্তু এমনটা হওয়ারই কথা ছিল না। না নিভানের এভাবে আরিয়ার সাথে কথা বলার কথা ছিল, আর না আরিয়ার এভাবে লজ্জায় লাল হওয়ার কথা ছিল। কিন্তু এই না হওয়ার বিষয়টাই হচ্ছে। কেন? কি অদ্ভুত! আরিয়াকে এই পরিস্থিতি থেকে নিস্তার দিতেই হয়তো পেছন থেকে একজন বলে উঠল, বাহ, জামাই বউ দুজন মিলে চা পার্টি করছো, এদিকে যে অবলা একটা বোন ঘরের কোনায় পড়ে আছে তার কোনো খেয়ালই নেই। একটা মাত্র বোন, একটা মাত্র ননদ, এই ব্যবহারই কি আমার প্রাপ্য? নিহা কোমরে হাত দিয়ে কথাগুলো বলে তর্জনী দিয়ে নাকের ডগার চশমা পেছনে ঠেলে চাইল। গতকালই সবাই ফিরে এসেছে চট্টগ্রাম থেকে। নিহাকে পেয়ে আরিয়া যেন মাছ নদীতে ভেলা পেল। তাড়াতাড়ি গিয়ে নিহার হাত ধরে বলল, রায়বাগিনী ননদিনী, তোমার কথা কি ভুলতে পারি? নিভান, আরিয়া আর নিহা তিনজন লিভিংয়ে বসে চা খাচ্ছে, সাথে আছে চানাচুর, বিস্কিট, চিপস। একটা নাইট পার্টি পার্টি ব্যাপার। এক পর্যায়ে নিভান নিহাকে উদ্দেশ্য করে বলল, তোর চেহারা দেখেছিস আয়নায় শাকচুন্নি? চোখের উপর যে আতশ কাজ নিয়ে ঘুরিস, সারাদিন মোবাইল আর ল্যাপটপে মুখ গুজে করিসটা কি তুই? নিহা বিস্কিট চায়ে ডুবিয়ে বিজ্ঞের মতো বলল। কাজ করি। নিভান হো হা করে হেসে তাকালো আরিয়ার দিকে, তারপর নিহার দিকে তাকিয়ে বলল, কাজ করিস তুই? তোর এখন বইয়ে মুখ গুজে বসে থাকার কথা, দুদিন পর পরীক্ষা, আর তুই ল্যাপটপে কাজ করিস? নিহা বিরক্ত গলায় বলল, তোমারই টিচারগিরি তোমার ভার্সিটিতে ফলাবে, তোমার পাশে তোমার বউ বসে আছে, তোমার স্টুডেন্ট, তার উপর ফলাবে, আমার উপর ফলাতে আসবে না বললাম। আর আমি তোমার মতো আজাইরা না, তোমার মতো সারাদিন ল্যাপটপে গেমস খেলি না, আজাইরা কাজ করি না। হ্যাঁ। নিভান হতবুদ্ধি হয়ে গেল নিহার কথা শুনে। আরিয়ার সামনে এমন মারাত্মক অপমান হজম করতে পারল না যেন। দুনিয়ার এই ছোট ভাই বোন নামক চিড়িয়াগুলো সব এমন কেন? স্থান কাল পাত্র না দেখে ঠুসঠাস অপমান করে বসবে। এদের মুখে যে কেন কেউ কস্টেপ লাগিয়ে দেয় না? এই কস্টেপ নামক জিনিসটা আবিষ্কার হয়েছে কোন কাজের জন্য? নিভান চিবিয়ে চিবিয়ে বলল, তা আপনি কি এমন মহৎ কাজ করেন শুনি? খোঁজ খবর রাখো কিছু? রাখো তো না। আমি যে কত বড় একজন হ্যাকার জানো তুমি? জানবে কি করে? চোখ দিয়ে আশেপাশে নজর দিলেই তো জানবে। আবারও অপমান? নিভান রেগে গিয়ে বলল। তুই কথা সোজাভাবে বলতে পারিস না? নেহা এবার খানিকটা দমে গিয়ে বলল, আমি একজন পেইড হ্যাকার। তাই বুঝি? কি হ্যাক করিস? মানুষের ইমো আইডি? ছি, এসব সস্তা জিনিস কেন হ্যাক করতে যাব? আমাদের সিক্রেট গ্রুপ আছে, এই গ্রুপের কথা কাউকে বলা যায় না, আমাদের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখতে হয়। শুক্রিয়া করো তোমাকে বলেছি, নিজেকে ভাগ্যবান মনে করো। নিভান মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, আসছে ভাগ্যবান। আরিয়া নিভানকে পাত্তা না দিয়ে বলল, ফেসবুক আইডি হ্যাক করতে পারো? নিহা গর্বের সাথে বলল, এগুলো হাতের ময়লা, এসব ছোটোখাটো ফেসবুক আইডি হ্যাক করি না, এসব বিগিনারদের কাজ। আমি প্রো হ্যাকার, আমার কাজ আরও বড়, তবে মাঝে মধ্যে করি বুঝলে, যখন খুব বোর লাগে তখন। এটা একটা বিনোদন বলতে পারো। কারো একজনের আইডি হ্যাক করে তার সব কিছু জেনে নেওয়ার মধ্যেও একটা মজা আছে। নিহার চোখে মুখে সেই মজা মজা ব্যাপার ফুটে উঠল। নিভান বলল, মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে এভাবে ঘাটাঘাটি করা অনৈতিক কাজ, দণ্ডনীয় অপরাধ। তুই তো মারাত্মক অপরাধী, আসামি। নিহা বলল, এসব আর্ট বুঝলে, আর্ট। শোনো, ওই দিন কি হলো, বড় চাচা যে আসলো, আমাকে কত কথা শুনিয়ে গেল পড়াশোনা নিয়ে, চলাফেরা নিয়ে, মেয়ে মানুষ এটা করা উচিত না, ওভাবে চলা উচিত না, ওটা করবে না, সেটা করবে না, আরও কত কি। এত রাগ লাগলো, তারপর আমি কি করলাম কি বলতো? আরিয়া আগ্রহ ভরা গলায় জিজ্ঞেস করলো, কি? ধুম করে বড় চাচার আইডি হ্যাক করে ফেললাম। কিসব খ্যাতমার্কা পোস্ট যে আসে নিউজ ফিডে, ওসব পড়ে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। তারপর শোনো আমি কি করলাম।
তার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে রমণী মহিলা আছে সবাইকে মেসেজ করলাম, লুচ্চা মার্কা মেসেজ। তারপর সেই মেসেজে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলাম চাচির কাছে। তারপর যে কি শান্তি লাগলো, উফ। আরিয়া আর নিভান একে অপরের দিকে তাকালো। নিহার কথায় তাদের মুখ হা হয়ে গেছে। এই তুই কি ডেঞ্জারাস রে, কি মারাত্মক! তুই তো ফাঁসির আসামি। মানুষের সংসারে ঝামেলা লাগিয়ে মজা নিস, চুড়েল কাহিকে। নিহা দীর্ঘশ্বাস ফেলে বলল, 2 দিনে এই দুনিয়ায় একদিন এরকম একটু একটু মজা নেওয়াই যায়, নেওয়া লাগে, না হলে লাইফ খুব বোরিং হয়ে যায়। যাই হোক, আমি গেলাম। তোমাদের কোনো হেল্প লাগলে বোথ অফ ইউ ক্যান কন্ট্যাক্ট অন মি। তবে মনে রাখবে, পয়সা ছাড়া আমি একটা কাজও করি না। গুড নাইট। বলে নিহা চলে গেল। আরিয়া আর নিভান তাজ্জব হয়ে বসে রইল। তারা ভাবতেও পারেনি চুপচাপ থাকা, কথা না বলা মেয়েটা এমন ভয়ানক সব কাণ্ড করে বেড়াচ্ছে। কি আশ্চর্য! পরদিন নিহার খোঁজ পড়ল অদ্ভুতভাবে। সকাল সকাল নিভান এলো এক গাদা চিপস চকলেট নিয়ে। বোনকে সে ঠিক কতটা ভালোবাসে এবং ঠিক কতটা তার টান বোনের জন্য এসবই সবিস্তারে বোঝাচ্ছিল নিহাকে। কিন্তু নিহা বুদ্ধিমান মেয়ে, চট করেই ধরে ফেলল তার এই গুণধর ভাইয়ের এত তেল মারার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তাই সে বিরক্ত কণ্ঠে বলল, কি উদ্দেশ্য বললে বলো ফটাফট। তখন নিভান তেল মারার পেছনে তার উদ্দেশ্যটা নিয়ে হাজির হলো। বলল, তুই বলেছিস তুই একজন হ্যাকার। আমি তোর কথা বিশ্বাস করছি না। বিশ্বাস করব যদি তুই আমাকে একটা আইডি হ্যাক করে দেখাতে পারিস। কার আইডি হ্যাক করতে হবে? আরিয়ার। নিহা চোখ কুঁচকে বলল, ছি, নিজের বইয়ের আইডি হ্যাক করতে চাও তুমি? কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করা অনৈতিক কাজ, তুমি বলেছিলে। নিভান সঙ্গে সঙ্গে বোনের দিকে 1000 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, যেটা বলছি কর। টাকা দেখে নিহার চোখ চকচক করে উঠল। 10 মিনিটের মাঝে সে ধুম করে আরিয়ার আইডিও হ্যাক করে ফেলল। নিভান তারপর সোজা গেল আরিয়ার ফ্রেন্ড লিস্টে। কয়জন ছেলে আছে তা দেখল, কাদের কাদের সাথে কথা হয় তা দেখল, তবে তার কোনো কনভারসেশনই পড়ল না। নিহা স্বীকার করতে বাধ্য হলো তার ভাই চিকনা বুদ্ধির মানুষ হলেও খারাপ নয়। অন্যের ব্যক্তিগত চ্যাট সে পড়ে না। নিভান তারপর গেল মেসেজ রিকোয়েস্টে। সেখানে লেডি কিলার রনি নামে একটা আইডি থেকে শত শত মেসেজ। মুহূর্তেই সেই আইডির মালিককে চিনে ফেলল নিভান এবং কিছুটা খুশিও হলো দেখে যে আরিয়া সেই ছেলের মেসেজ সিনই করেনি, কিন্তু তাকে ব্লকও করেনি। তাই এই অসমাপ্ত কার্যটা নিভান করে দিল সুন্দরভাবে। কিছু ছেলের সাথে অবশ্য আরিয়ার কথা হয়, তারা সবাই আরিয়ার কাজিন এবং কিছু ক্লাসমেটও আছে। সেই ক্লাসমেটের সাথে কনভারসেশন নিভান ছাড় দিল না। সময় নিয়ে সবগুলো পড়ল। নিহা শুধু নাকমুখ কুচকে দেখে গেল ভাইয়ের এই কার্যকলাপ। রাতে এলো আরিয়া, হাতে 2 কাপ চা। নিহার সাথে নিয়ে বিনিয়ে এটা সেটা নিয়ে গল্প করে এক পর্যায়ে বলল, তুমি নাকি আইডি হ্যাক করতে পারো, তুমি বলেছিলে। নিহা চায়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, কেন? তোমারও কারোর আইডি হ্যাক করতে হবে নাকি? আরিয়া শয়তানি হাসি এসে বলল, অবশ্যই। 10 মিনিটের মাঝে নিভানের আইডি হ্যাক করলো নিহা। আরিয়া ঘুরে ঘুরে নিভানের সব কয়টা ফ্রেন্ডের প্রোফাইল দেখলো, মেয়ে ফ্রেন্ডগুলোর ডিটেলস দেখলো, মেয়েদের সাথে কনভারসেশন দেখলো। নিহা স্বীকার করে নিল তার ভাই থেকে ভাবে আরও ডেঞ্জারাস। ভাই তো ভাবে পার্সোনাল কোনো কিছুতে হাত দেয়নি, উপরে উপরে দেখেছে সব, অথচ এই মেয়ে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো 2 ঘন্টা যাবৎ এবং ফলাফল তেমন সন্দেহজনক কিছুই নেই। কোনো মেয়ের সাথে নিভান রসিয়ে রসিয়ে আলাপ করে না, বেশিরভাগ মেয়েই নিজে থেকে মেসেজ দিয়েছে। তবে তাসনিমের বহু মেসেজ, সবগুলোই নিভান হা হু করে রিপ্লাই দিয়েছে। আরিয়া পরবর্তীতে তাসনিমের আইডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এবং একটা আইডিতে এসে চোখ আটকে গেল। ছবিটা তাদের কলেজ লাইফের। তাসনিম আর নিভান খুব কাছাকাছি গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছবিটা খুব পুরনো এবং ঝাপসা হলেও আরিয়া নিভানকে সহজেই চিনতে পারল। কেন যেন তীব্র এক ইচ্ছে জাগলো ছবিটা ডিলিট করে দিতে, মার্ক জাকারবার্গকে বলে নীল সাদার দুনিয়া হতে ছবিটা হটিয়ে দিতে। অবশ্য মার্ক জাকারবার্গ আরিয়ার কোনো বহুদিনের হারিয়ে যাওয়া ভাই নয় যে তার কথা মতো ছবিটা হটিয়ে দিবে। তাই আরিয়া তার সাধ্যের মধ্যে যা ছিল তাই করলো, ধুম করে আনফ্রেন্ড করে দিল তাসনিমকে। নিহা চোখ বড় বড় করে বলল, আরে আরে, করলেটা কি? আনফ্রেন্ড কেন করলে? এটা তো তাসনিম আপু। হ্যাঁ, এটা তাসনিম আপু। তাসনিম আপু বলেই আনফ্রেন্ড করেছি। নিহা চোখের চশমাটা আঙ্গুল দিয়ে ঠেলে বলল,
তাসনিম আপু ভাইয়ার অনেক ভালো ফ্রেন্ড, ভাইয়াকে পছন্দও করে জানো। আরিয়া দাঁতে দাঁত চেপে বলল, জানি। মেয়েটা সুন্দর রূপবতী, কিন্তু তাকে কেন যেন আমার ভালো লাগে না, কেমন নাকুচু স্বভাবের। যাই হোক, ব্যাপারটা গোপন রাখা তোমার দায়িত্ব। আরিয়া মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, টেনশন নট, আমার পেট ফাটবে তবু মুখ ফাটবে না, আমি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে চলি। তারপর বিড়বিড় করে বলল, ভাইয়ের আইডি হ্যাকের ব্যাপারটাও যে এরকমই গোপনীয়তা বজায় রেখেছি তুমি যদি জানতে। ক্লাসে দুজন মেয়ের কথোপকথন শুনে থমকে গেল আরিয়া। কথোপকথনটা নিভানকে নিয়ে, তাই আরিয়া আর মাহি কান খাড়া করে শোনার চেষ্টা করলো। একজন বলল, তারপর তারা তাদের মতো আলাপ আলোচনা শুরু করে দিল। মাহি হাঁ করে আরিয়ার দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোকে বলেছিলাম আমি, সাবধান করেছিলাম আমি, দেখলি তো এখন। আরিয়ার ভাবভঙ্গি বোঝা গেল না। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, তারা বন্ধু, কফি খেতেই পারে, আমার কি। তাদের মাঝে কিছু থাকলেও আমার ভাবনার বিষয় নয় তা। আরিয়ার এহেন উত্তরে মাহি অতি বিরক্ত হলো। তার এই বান্ধবীকে সে বুঝে না। কখনো মনে হয় সে নিভানকে একেবারে সহ্য করতে পারে না, কখনো মনে হয় নিভানের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আবার কখনো মনে হয় নিভানকে নিয়ে সে ভাবেই না। এই তো 1 মাস আগের কথা, যখন তাদের নতুন বিয়ে হলো। সারাদিন কি ঝগড়াটাই না করতো, কিন্তু গত সপ্তাহ থেকে মাহি খেয়াল করছে আরিয়ার মাঝে পরিবর্তন এসেছে। সে আর আগের মতো নিভানকে নিয়ে আজে বাজে কথা বলে না। না, নিভানকে তার অসহ্য লাগে, উল্টো মাহির মতো মনে হয় সে নিভানকে ভালোবেসে ফেলেছে। তাসনিমকে সহ্য করতে না পারা সেই ভালোবাসারই তো বহিঃপ্রকাশ। আরিয়া টানা কয়েকবার বইয়ের পাতা উল্টালো, মনোযোগ দেওয়ার চেষ্টা করলো পড়ায়, কিন্তু তার মাথায় বলের মতো ওই মেয়ে দুটোর কথাই ঢপ খেতে লাগলো। ইচ্ছে হলো নিজের মাথাটাই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দিতে, তারপর সেই কথা দুটোকে বের করে ছুঁড়ে ফেলতে। উপায় অন্তর না পেয়ে ধুম করে উঠে দাঁড়ালো আরিয়া। ক্লাস নেই এখন, চাইলেই সে চলে যেতে পারে বাসায়। দ্রুত ব্যাগটা হাতে নিয়ে বই খাতা ঢুকিয়ে এসে হাঁটা দিল। আরিয়াকে এভাবে যেতে দেখে মাহি পিছু ঢাকলো। কি রে, কই যাস? আরিয়া পেছনে না ফিরে দাঁতে দাঁত চেপে বলল। মাহি হাসলো। আরিয়া যে খুব ভালো রকমেরই চলছে তা সে বেশ বুঝতে পারছে। এই জ্বালাপোড়া সহ্য করতে না পেরে সে এখন যাবে কফি শপে। মাহি এটা বাজি ধরে বলতে পারে। এতদিনে তো সে তার এই বান্ধবীকে এইটুকু চিনেছে, তাই হেসে উঁচু গলায় বলল, সাবধানে যাস। নিভান আর তাসনিম বসে আছে কফি শপে। আজ আকাশ মেঘলা, ঝিরিঝিরি বাতাস বইছে। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগে। হাতে গরম গরম ধোঁয়া ওঠা কফি নিয়ে নিভান চাইলেও কাচের গ্লাস ভেদ করে বাহিরে। তাসনিম যে নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে তাতে তার খেয়ালই নেই। ফর্মাল গেটআপে নিভানকে দেখে তাসনিমের মনে পড়ে গেল কলেজের প্রথম দিনের কথা, যেদিন সে প্রথম নিভানকে দেখেছিল। এক হারা গরনের কাটকাট চেহারা নিভানকে দেখে ক্লাসে মেয়েদের মাঝে শুরু হয়ে গিয়েছিল ফিসফাস। কেউ কেউ বলছিল ছেলেটাকে পুরো হলিউডের হিরোর মতন দেখতে, কেউ কেউ বলছিল ছেলেটা বাংলাদেশেরই কোনো হিরো। সেই প্রথম দেখায় তাসনিমা চমকেছিল। কোনো এক অদ্ভুতভাবে তাদের মাঝে বন্ধুত্ব হয়েছিল। পুরো কলেজ জীবন গেল নিভানকে চুপি চুপি ভালোবেসে, কখনো বলার সাহস পায়নি। যদি পরে বন্ধুত্ব ভেঙে যায়, ভার্সিটিতে উঠে বুকে আকাশ সম সাহস জোগাড় করে নিভানকে প্রপোজ করেছিল অন্যান্য বন্ধুদের সহযোগিতায়। সেদিনই নিভান তাসনিমের 2 বছরের ভালোবাসাকে ঠুকরে দিয়ে বলেছিল সে কখনোই তাসনিমকে বন্ধু ব্যতীত অন্য নজরে দেখেনি, পারবেও না কখনো। তবুও তাসনিম হাল ছাড়েনি। অথচ তার এত ভালোবাসার এত আরাধ্যার মানুষটাকে কিনা অন্য এক মেয়ে পেয়ে গেল এতটা সহজে, যে মেয়ে কিনা নিভানকে স্বামী হিসেবেও মানতে নারাজ। তার কাছে গিয়ে ধরা দিল তার ভালোবাসা। তাসনিমের বুকের ভেতরটা কেমন করে উঠল, শুকনো একটা কাটা গিয়ে বিঁধল যেন। সাথে কিঞ্চিত আশা, এখনও তার কাছে সুযোগ আছে নিভানকে তার দিকে ফেরানোর। চাইলে সে এখনও পারবে। ব্যাপারটা ভেবেই তাসনিমের চোখ চকচক করে উঠল। হাসি মুখে বলল, কি দেখছিস? নিভান ভাবুক গলায় বলল, নাথিং। তখনই কোত্থেকে আলোর গতিতে ছুটে এলো আরিয়া। হুড়মুড় করে বলল, আপনি এখানে? আর আমি আপনাকে খুঁজে মরছি। আরিয়াকে দেখে নিভান অবাক হলো। অবাক গলায় বলল, তুমি এখানে কেন? এসে আপনাকে ডিস্টার্ব করলাম? না, তা নয়। নিভান তাসনিমের দিকে তাকিয়ে বলল, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব, হয়তো কিছুক্ষণ পর পড়েও যেতে পারি, তাই আপনাকে খুঁজছিলাম।
আমাকে যদি বাসায় পৌঁছে দিয়ে আসতেন, বাট আই গেস আমি আপনাদের ডিস্টার্ব করে ফেলেছি। ইউ গাইস হ্যাভ ফান। আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে থাকলে কার কি, আহত হয়ে নিহত হয়ে গেলেও কারো কিছু যায় আসে না। আরিয়া শক্ত গলায় বলল। বলেই আরিয়া উল্টো দিকে হাঁটা দিল। নিভান কিছু বুঝে ওঠার আগেই সে মাথায় হাত দিয়ে পাশের একটি খালি চেয়ারে বসে পড়ল। ভাবখানা এমন যে তার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, সে দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথায় হাত দিয়ে বসেই আরিয়া নিজ মনে বিড়বিড় করলো, আমি করছিটা কি? হঠাৎ এমন মেলোড্রামা কেন শুরু করলি আরু? আমি এখানেই বা এলাম কেন? আমি তো বাসায় যাচ্ছিলাম। কি আজব। আরিয়াকে এভাবে মাথা ঘুরে বসে পড়তে দেখে নিভান বৈদ্যুতের বেগে ছুটে এলো। আরিয়াকে ধরে চিন্তিত গলায় শুধালো, কি হয়েছে আরিয়া? আর ইউ ওকে? আরিয়া দাঁতে দাঁত চেপে বলল, ইয়েস, আই এম ফুললি ওকে। দেখতে পাচ্ছেন না আমি ওকে ঠেলার নাচছি? বলবে তো কেমন লাগছে? মাথা ঘোরাচ্ছে? নিভানের চোখে মুখে উৎকণ্ঠা। পেছন পেছন তাসনিমও উঠে এলো। অবাক হয়ে বলল, কি হয়েছে? আমার মনে হয় ও সিক ফিল করছে। এই নে টাকা, বিল পে করে দিস কফির। নিভান আরিয়াকে ধরে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। তাসনিমের সামনে ওকে ফেলে রেখে আরিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াটা আরিয়ার মনে এক পৈশাচিক আনন্দ দিল। কেন দিল সে জানে না, শুধু পেছনে ফেলে গেল চোখ মুখ শক্ত করে তাদের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তাসনিমকে। নিভান ড্রাইভিং করছে। ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। গাড়ির কাজ খুলে আরিয়া বাইরে তাকালো। সঙ্গে সঙ্গে বৃষ্টির ঝাপটায় তার মুখ ভিজে একাকার হয়ে গেল। আবেশে চোখ বন্ধ করে নিল সে। বাহিরে বৃষ্টির শো শো শব্দ হচ্ছে। সেদিকে তাকিয়ে নিভান বলল, ভিজবে নাকি সেদিনের মতো আজকে আবারও? আরিয়া সেভাবেই বাহিরের দিকে মুখ রেখে চোখ বন্ধ করে বলল, পাগলে পেয়েছে? আপনার যা শরীর, এক বৃষ্টিতেই কাবু। আরেক বৃষ্টির দরকার নেই। পরে জ্বর আসলে কেউ যদি কাঁদে সারা রাত সেবা করে, তবে সেরকম জ্বর 1000 বার আসুক। আরিয়া চোখ খুলে নিভানের দিকে একবার চেয়ে আবার বাইরে তাকালো। ছোট একটা ছেলে বৃষ্টিতে চুপে হয়ে গাছরা নিয়ে হেঁটে যাচ্ছে। সেটা দেখেই সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল আরিয়া, আরে আরে গাছরা, গাড়ি থামান, চলে গেল তো। আরে নিভান আরিয়াকে ধরে উঠাতে উঠাতে বলল, কি আমি এখন মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করাবো? নিভান মৃদু হেসে বলল। নিভান গাড়ি না থামিয়ে বলল, আরিয়া বাহিরে মাথা বের করে পেছনে তাকিয়ে দেখলো বাচ্চা ছেলেটাকে ফেলে তারা অনেক দূর এসে পড়েছে। আরিয়া ঠোঁট উঠলে গাড়ি সিটে মাথা রেখে মন খারাপ করে বলল, চলে গেল। নিভান এবার ভ্রুকুচকে বলল, তোমার না মাথা ঘোরাচ্ছিল? তুমি নাকি পরে আহত নিহত হয়ে যাচ্ছিলে? দেখে তো মনে হচ্ছে না এমনটা। ধরা পড়লে মানুষ দমে যায়। আরিয়া দমল না, উল্টো বিরক্ত কণ্ঠে বলল, এখন কি আমি আপনাকে মাথা ফাটিয়ে তারপর দেখাবো আমার মাথা ঘুরছে কি ঘুরছে না? মাথা ফাটানোর দরকার নেই, তবে মুভি সিরিজ দেখা তোমার কাজে দিয়েছে। আই অ্যাপ্রিসিয়েট ইট। বলেই নিভান ঠোঁট টিপে হাসল। আরিয়ার ব্যাপারটা যে পুরোটাই নাটক সেটা ধরা পড়ে গেছে। আরিয়ার মুড হুট করেই খারাপ হয়ে গেল। আপনার কি দুঃখ লাগছে নাকি আমার জন্য আপনার বান্ধবীর সাথে আপনার কফিটা শেষ করা হলো না বলে? নিভান সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, আফসোস তো লাগছেই, তবে বাসায় গিয়ে এক কাপ গরম গরম কড়া লিকারের দুধ চা খাওয়ালে আফসোসটা কমতে পারে। আরিয়া মুখ ঝামটি মেরে বলল, চা? বিষ খাওয়াবো আপনাকে, বিষ? তুমি দিলে বিষই না হয় মধু ভেবে খেয়ে নেব। নিভানের এহেন কথার বিপরীতে আরিয়া কিছু বলতে পারল না, বলার মতো খুঁজে পেল না, চুপ হয়ে গেল। আবারও দৃষ্টি দিল বাহিরের দিকে। আকাশ মেঘলা, ভেজা রাস্তায় গাড়ির লাল নীল আলো পড়ছে। গাড়ির কাছে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি। আজকাল নিজেকে আরিয়া বুঝতে পারে না, আর না পাশে বসে থাকা মানুষটাকে। আগে তাদের সারাক্ষণ ঝগড়া হতো, কথায় কথায় বেঁধে যেত ঝগড়া। আজকাল ঝগড়াটা ঠিক জমে না। আরিয়ার কথার বিপরীতে নিভান আগের মতো ঝগড়া করে না, বরং হাসে, মিটিমিটি হাসে। যে হাসিতে আরিয়া রাগার বদলে লজ্জা পায়। হুটহাট এমন কথা বলে, আরিয়া আর বলার কিছু খুঁজে পায় না। লজ্জায় মুখ বুজে আসে, চুপ হয়ে যায়। আরিয়া ভেবে পায় না কি হলো তাদের, এমন কেন হয়ে গেল তারা। সময়টা বিকেল। গাড়ি করে যাচ্ছিল নিভান আর তাসনিম। তাসনিম আজ নিভানকে অনুরোধ করলো তাকে বাসায় ড্রপ করে দিতে। একা ফ্ল্যাট নিয়েছে তাসনিম ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করার পর। বন্ধুর অনুরোধ ফেলার মতো ছেলে কখনোই নিভান না, তাই অগত্যা তাসনিমকে ড্রপ করে যেতে হচ্ছে তার। গাড়ি জ্যামে এসে পড়তেই নিভানের হঠাৎ চোখ গেল দূরে একটা বাচ্চা মেয়ের দিকে।
বালতি ভর্তি ফুল বিক্রি করছে, রং বেরঙের ফুল। গাড়ির কাছে টোকা মেরে মেরে বলছে ফুল নিতে চাই কিনা কেউ। নিভানের মনে পড়ে গেল গতকালের কথা। আরিয়া মন খারাপ করেছিল গাছটা নিতে পারিনি দেখে। নিভানকে এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকতে দেখে তাসনিমা দৃষ্টি অনুসরণ করে তাকালো। ফুল হাতে বাচ্চা মেয়েটিকে দেখে তার চোখ চকচক করে উঠল, বলে উঠল, নিভান, দেখেছিস ফুলগুলো কি সুন্দর? তাসনিমের কথা শেষ হতেই নিভান মেয়েটিকে হাত বাড়িয়ে ডাকলো। মেয়েটির হাতের লাল বালতিতে অনেক রকমের ফুল। নিভান একটা গাছটা কিনে নিতেই জ্যাম ছুটে গেল। গাড়ির হর্নের শব্দ তুলে এগিয়ে গেল সামনে। গাড়ি স্টার্ট দিতেই তাসনিম বলল, কি হলো? গাছটা কি তুই হাতে পরে বসে থাকার জন্য কিনেছিস? এদিক দে। তাসনিম হাত বাড়িয়ে দিল। নিভান সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে অবাক হয়ে বলল, তোকে কেন দিব? তাসনিম হেসে বলল, ও মা, তো কার জন্য কিনেছিস তুই? নিভানের সহজ স্বীকারোক্তি। আরিয়ার জন্য। তাসনিম ব্যথিত হলো, মুহূর্তেই হাসি মুখ নিয়ে গেল। ব্যথিত গলায় বলল, আমি না তোকে বললাম ফুলের কথা? নিভান ভাবুক গলায় বলল, বলেছিলি, খেয়াল করিনি। নিভানের এহেন অবহেলা তাসনিমের বুকে কাটা হয়ে বিঁধল। সাথে বেশ অপমানিতও হলো। বেশি কিছু চাইনি, ফুলই তো চেয়েছিল। নিভান তার এই ছোট্ট কথাটিও খেয়াল করলো না। এতটা অবাঞ্ছিত সে, এত অবহেলা। অভিমান হলো, সাথে রাগও। ভীষণ রাগ লাগলো আরিয়া নামক মেয়েটির উপর। সাদামাটা ওই মেয়েটি তার থেকে কম রূপবতী, এটা মানুষ মাত্রই স্বীকার করবে। তবুও কেন নিভান তার দিকে ফিরে চাইল না? ওই গাছটা কেন তার হলো না? কেন সেই মেয়েটির হলো? তাসনিমের চোখ ছলছল করে উঠল। সারাটা পথ সে আর কোনো কথা বলল না। গোসল করে এসে আয়নার সামনে দাঁড়াতেই আরিয়ার চোখ পড়ল টেবিলের উপর রাখা গাছরায়। গাছরা দেখেই সে উত্তেজিত হয়ে আয়নায় চাইল। আয়নায় দেখা যাচ্ছে পেছনে নিভান যথারীতি আদশোয়া হয়ে ল্যাপটপ চালাচ্ছে। সেদিকে তাকিয়ে আরিয়া উত্তেজিত গলায় বলল, ওয়াও, এটা কখন এনেছেন? নিভান এতক্ষণ শান্তভাবে অপেক্ষা করেছিল আরিয়ার রিয়াকশন দেখার। চোখ ল্যাপটপে থাকলেও সমস্ত মনোযোগ তার সেদিকে। আরিয়ার উত্তেজিত কণ্ঠে নিজেকে যথাসম্ভব গম্ভীর করে শান্ত দৃষ্টিতে তাকালো। আরিয়া গোসল সেরে আশায় ভেজা চুলগুলো খোলা, চুলের আগা থেকে টুকটুক করে পানি পড়ছে। ত্রিপিসের ওড়না যথারীতি একদিক করে রাখা, যা হাত আবৃত করে পা অব্দি গিয়ে ঠেকছে। আয়নায় আরিয়ার চোখে চোখ পড়তে নিভানের যেন নিঃশ্বাস আটকে গেল। স্নিগ্ধ মায়াবী চোখ জোড়ায় যেন থমকে গেল নিভানের পৃথিবী। বার কয়েক চোখের পলক ঝাপটে মুখ ভঙ্গি স্বাভাবিক করতে চাইল। তারপর গা ঝাড়া ভাব নিয়ে বলল, বাচ্চা একটা পরীর মতো দেখতে মেয়ে এসে বারবার বলছিল একটা কিনুন প্লিজ, একটা দরকার হলে কিনে রাস্তায় কোনো পাগল ছাগলকেই দিলেন, তবুও কিনুন। শেষে ভাবলাম কিনি, রাস্তার পাগল ছাগলকে দেওয়ার থেকে ঘরের পাগল ছাগলকেই দিই। নিভানের কথায় আরিয়া ঝট করে পেছনে ফিরে মুখ ফুলিয়ে সরু চোখে চাইল। আরিয়ার এমন চাহনিতে নিভান হেসে ফেলল। আরিয়া কিছুক্ষণ ওভাবে চেয়ে থেকে বলল, ব্যাপার না, আজ আমার মুড ভালো, তাই কিছু বললাম না। এখন যখন এই পাগল ছাগলের জন্য কিনেছেনই, আরেকটু কষ্ট যদি করতেন, এই পাগল ছাগলের হাতে যদি একটু পরিয়ে দিতেন। এই পাগল ছাগল যে এক হাতে পড়তে পারছে না। আরিয়া কিছু বলবে না বলেছে, তবুও 3 বাক্যে সে নিভানকে ঠেস দিয়ে 3 বার পাগল ছাগল উচ্চারণ করেছে। নিভান স্বীকার করে নিল আরিয়ার সাথে কথাই পারা দায়। আরিয়া মোটেই অপমান গিলে মুখ ফুলিয়ে কাঁদার মেয়ে নয়, কিংবা ঝগড়ায় হেরে যাবার মতো মেয়ে নয়। ঝগড়ায় না পেরে মুখে থুতু মারার মতন মেয়ে। আর এই জল্লাদের মতন মেয়েটার প্রেমেই যে সে 1 মাসের ভেতরে এভাবে পা পিছলে পড়বে, তাকে সে কখনো ভাবতে পেরেছিল? পরের দিন এক ভয়ঙ্কর রকমের কাণ্ড ঘটে গেল। ভার্সিটি শেষে আরিয়া আর মাহি হেঁটে যাচ্ছিল। ভার্সিটির গেটের সামনে আসতেই একজন মেয়ে এসে বলল, আরিয়াকে এহসান স্যার ডাকছে। সাধারণত নিভান কখনোই আরিয়াকে এভাবে ডাকে না। আরিয়া কিছুটা অবাকও হলো। কল না করে কাউকে দিয়ে ডাকার মানে সে খুঁজে পেল না। মাহিকে বিদায় দিয়ে সে গেল নিভানের খোঁজে। নিভান যে স্থানে ডেকেছে সেই স্থানটাও অদ্ভুত। নিচ তলায় যে জায়গাটা কেউ তেমন যাওয়া আসা করে না, সেখানে ধুলোবালি জমা বন্ধ লাইব্রেরি, কিছু বখাটে ছেলে মেয়ের আড্ডাখানা। নিভান এইরকম একটা জায়গায় তাকে ডেকেছে, ব্যাপারটায় আরিয়া অবাকের সাথে বিরক্ত হলো। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এসে আসলো। জায়গাটা গলির মতো এবং বেশ অন্ধকার। ভার্সিটির পুরনো বই খাতা টাল করে রাখা রুমটায় কয়েকটা সেলফও আছে। একটা মাত্র জানালা, সেই জানালা দিয়ে আসা হালকা আলোয় রুমটা আলো ছায়াময়, দেখতে খানিকটা ভয়ঙ্কর বটে। কিছু ছেলে মেয়েদের অবশ্য বিশেষ কারণে এই জায়গাটাই প্রিয়।
সেটা যে ভালো কোনো কারণ নয় তা আর বলার অপেক্ষা রাখে না। আরিয়া এসে নিভানের জন্য অপেক্ষা করতে লাগলো। রাগও হলো, এমন একটা জায়গায় তাকে ডেকে নিজেরই কোনো খোঁজ নেই। দীর্ঘশ্বাস ফেলে তাই সে সেই ধুলো বালি জমা বইগুলো নাকে মুখে ওড়না চেপে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আরিয়ার ধারণাই ছিল না তার সাথে ঠিক কী হতে যাচ্ছে। কিছুক্ষণ পর কেউ একজন শব্দ করে লাইব্রেরির দরজাটা আটকে দিল। কয়েক মুহূর্ত লাগলো আরিয়ার মস্তিষ্ক ক্যাচ করতে যে আসলে কি হয়েছে। যখনই বুঝতে পারলো ছুটে গেল সে। জোরে জোরে কয়েকবার শব্দ করে স্টিলের দরজায় বাড়ি মারলো। চিৎকার দিয়ে বলল দরজা খুলতে, কিন্তু জায়গাটা এতই নিরিবিলি, তার উপরে ভার্সিটির ছুটি হয়েছে অনেক আগে, যার কারণে এদিকে কোনো মানুষজন নেই বললেই চলে। আরিয়া এটাই বুঝলো না এই কাজটা করলো কে। কেউ কি তার সাথে মজা করতে চাইছে? কি আজব! বিপদ যখন আসে একের পর এক আসে। বিপদেরা ভাই বোন, তাই তারা একে অপরকে ছেড়ে কিছুতেই আসতে পারে না। আরিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ব্যাগ হাতড়ে মোবাইল বের করে আরিয়া দেখলো মোবাইলে চার্জ শেষ। 1 ঘন্টা আগেই মোবাইল বন্ধ করে গিয়েছিল। আরিয়া এবার পড়ল বিপদের মহাসমুদ্রে। আরও কয়েকবার করাঘাত করেও যখন কোনো লাভ হলো না, আরিয়া হতাশ হয়ে পড়ল। দূরে জানালা দিয়ে তাকিয়ে দেখলো যদি কাউকে দেখা যায়, কিন্তু জানালার বাইরে দেয়াল, তার বাইরে বারান্দা। সেই বারান্দা দিয়ে আলো আসছে এবং এই জানালা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, একটা শেওলা পড়া ফাটল ধরা দেয়াল ছাড়া। এখন বিকেল। আরিয়ার চিন্তা হলো যদি সে বের হতে না পারে, কেউ যদি সাহায্য করতে না আসে, তাহলে সে কি করবে? যদি রাত হয়ে যায় তো আরও বিপদ। দুশ্চিন্তায় মাথা ঝিমঝিম করে উঠল আরিয়ার। আবারও গিয়ে দরজায় করাঘাত করলো, কিন্তু কোনো লাভ হলো না। আজ যেন পুরো ভার্সিটি শূন্য। সবাই আরিয়াকে বিপদে ফেলে মজা নেওয়ার পায়তারে আছে। না হলে কেন আজই কেউ আসছে না এদিকে? কেন কেউ একবার হলেও আরিয়ার খোঁজ নিচ্ছে না? সর্বশক্তি দিয়ে লাগাতার কয়েকবার বাড়ি দিয়ে আরিয়া ঢুকরে কেঁদে উঠল। এত অসহায় লাগছে তার। মনে হলো দাঁড়িয়ে থাকার শক্তিটাও বোধহয় শেষ হয়ে গেল। পা ভেঙে বসে পড়ল পাশের দেয়ালের একটা বেঞ্চের উপর। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, বাহির থেকে আসা আলো ক্ষীণ হচ্ছে। সেই কমলা রঙের এক টুকরো আলো বইয়ের থাকগুলো ভেদ করে এসে পড়ছে সামনে স্টিলের পুরনো দরজার উপর। আরিয়া সেদিকে শান্ত চোখে চেয়ে আছে। একটু পরই রাত নেমে আসবে, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে চারিদিক। আরিয়া অন্ধকারে ভয় পায়, ভীষণ ভয়। আরিয়ার চোখের কোণ ঘেঁষে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, নিভান আপনি কোথায়? ভার্সিটি শেষে সোজা এক বন্ধুর সাথে মিট করতে গিয়েছিল নিভান। ফিরল বেশ রাত করে, রাত তখন 9টা। ঘরে ঢুকতেই ফাতেমা বেগম ছুটে এলেন। আরিয়া নিভান এখনো ফেরেনি ভার্সিটি থেকে। ঘরে কেউ নেইও, সবাই অফিসে। নিহা কলেজ থেকে এসেই রুমে ঢুকেছে, আর বের হয়নি। আজকাল মেয়েটা এত মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। ছেলেকে একা ফিরতে দেখে ফাতেমা বেগম অবাক হয়ে শুধালেন, আরিয়া কোথায়? আরিয়ার কথা শুনে নিভানও অবাক গলায় বলল, কেন ঘরে নেই? ঘরে নেই মানে? ও তোর সাথে না ছিল? আমার সাথে কই না তো। তো তাহলে কোথায় মেয়েটা? আমি ভেবেছি তোর সাথে আছে, একসাথে আছিস তোরা। ফাতেমা বেগমের কথা শুনে নিভান চিন্তিত ভঙ্গিতে কল করলো আরিয়ার বাসায়, কিন্তু আরিয়া সেখানে নেই। এত রাত হয়ে গেল, কোথায় গেল আরিয়া? কেন ফেরেনি এখনো? ব্যাপারটা মস্তিষ্কে আসতেই নিভানের বুক ঠক করে উঠল। কোনো বিপদ হলো না তো তার? দ্রুত আবারও বেরিয়ে গেল গাড়ি নিয়ে। দিক বিদিক শূন্য হয়ে সেদিনের মতো খুঁজল। সেদিনে সে পার্কেও গেল এই আশায় যে আরিয়াকে পাওয়া যাবে, কিন্তু আরিয়া কোথাও নেই। হঠাৎ মনে পড়ল মাহির কথা। মাহিকে কল দিতেই বিজি দেখালো। পরপর অন্য ক্লাসমেটদেরও কল করে জিজ্ঞেস করলো আরিয়ার কথা। তারাও অবাক হয়েও হলো না এহসান স্যার আরিয়ার খোঁজ করায়। সবাই জানে এহসান স্যার আরিয়ার রিলেটিভ হয়। কারো কাছে খোঁজ না পেয়ে ভরা রাস্তার মাঝে যখন দিশেহারা হয়ে নিভান বসে ভাবছিল কি করবে সে, কোথায় যাবে, কোথায় খুঁজবে আরিয়াকে, তখনই কল এলো তাসনিমের। সবটা শুনে সেও বেশ চিন্তিত হলো। কিছুক্ষণের মাঝে এসে উপস্থিত হলো সে। নিভানকে সান্ত্বনা দিয়ে বলল ঠিক খুঁজে পাওয়া যাবে আরিয়াকে। আরও কিছুক্ষণ এদিক সেদিক খোঁজাখুঁজি করে দুজনে আবারও বাসায় কল করলো, কিন্তু বাসায় যায়নি আরিয়া। টেনশনে নিভানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হৃদয় স্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। শুধু দোয়া করতে লাগলো আরিয়ার যেন কোনো বিপদ না হয়। টেনশনে মনে হলো মাথাটা ফেটে যাবে। ড্রাইভিং সিটে বসে বেশ জোরে শব্দ করে সে গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রাখলো। শরীরটা বড্ড দুর্বল ঠেকলো। চারিদিকে গাড়ির হর্নের শব্দ।
লাল নীল বাতি জ্বলছে। দিশাহারা হয়ে নিভান গাড়ির সাইড করলো। গাড়ির ভেতরটা অন্ধকার। তাসনিম তার পাশেই বসেছিল। নিভানকে এর আগে সে কখনো এতটা উতলা হতে দেখেনি, তাই আজ আরিয়ার জন্য নিভানের এই উতলা হওয়াটা তার বুকে গিয়েও বিচ্ছে। কলেজ লাইফ থেকে সে নিভানকে ভালোবেসে এসেছে। এত সুন্দরী হওয়া সত্ত্বেও নিভান কখনো তার দিকে ওরকম নজরে তাকায়নি। কতবার তার প্রপোজ রিজেক্ট করেছে। তারপরও তাসনিম বেহায়ের মতো আবারও ছুটে গেছে নিভানের কাছে। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান নিভানের প্রতি মুগ্ধতা, ভালোবাসা একচুলও কমাতে পারেনি। তাই অন্য রমণীর জন্য নিভানের এই পাগল পাগল হওয়া সে মানতে পারছে না। নিভানের এই আচরণ যে ভালোবাসারই বহিঃপ্রকাশ তা বুঝতে তাসনিমের অসুবিধা হচ্ছে না। নিভান অন্য কাউকে ভালোবাসে, ব্যাপারটা ভেবেই তাসনিমের চোখ মুখ শক্ত হয়ে গেল। তারপর মুহূর্তেই আবারও মুখভঙ্গি পরিবর্তন করে নরম গলায় বলল,